গল্প নয়নতারা 11। জেরিন আক্তার নিপা। নক্ষত্র সোফায় শুয়ে এপাশোপাশ করে যাচ্ছে। ঘুম আজ আসছে না তার। একবার হাত মাথার নিচে রাখছে, একবার কপালে উপর, আরেকবার দুহাত ভাঁজ করে বুকের উপর। উহু, কোনোভাবেই ঘুম আসছে না। আজ তার চোখ থেকে ঘুম কোথায় গেল? সোফায় শুয়েছে বলেই কি এমন হচ্ছে? অন্ধকারে ঘরে নক্ষত্র একবার বেডের দিকে দেখল। দেখতে পেল না কিছুই। নয়নতারা বেডে শুয়েছে। এতক্ষণে হয়তো ঘুমিয়েও পড়েছে। তার নিজের ঘুমের 12টা বেজেছে আজ। আবার কয়েকবার এপাশোপাশ ফিরে বাধ্য হয়ে উঠে বসল নক্ষত্র। নয়নতারাকে ডাকল। তারা, এই তারা, ঘুমিয়ে গেছ? নয়নতারা ঘুমায়নি। তার চোখে ঘুম নেই। বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। আজ নিজের ঘরে থাকার কথা ছিল তার। এখানে থাকবে সে এটা কখনো কল্পনাও করেনি। ইলা আপুর জন্যই এসব হলো। আপুকে সে কখনো ক্ষমা করবে না। আর না ওই বাজে লোকটাকে করবে। আপু পালিয়েছে, এতে তার দোষ কোথায় ছিল? তাকে কেন লোকটা বিয়ে করল? বাবা মা না হয় বাড়ির সম্মানের কথা ভেবে রাজি হয়েছে। লোকটা কেন রাজি হলো? এসব ভেবেই বুক ফেটে কান্না আসছিল তার। বালিশে মুখ চেপে কাঁদছিল। তখনই নক্ষত্রর ডাক কানে আসে। নয়নতারা সারা শব্দ না করে চুপ করে পড়ে থাকে। ভেতরটা কান্নায় ভেঙে পড়ছে। এই সময় কান্না আটকিয়ে চুপ থাকা তার জন্য কষ্টের। তবুও নড়াচড়া করে লোকটাকে বোঝাতে চায় না সে যে জেগে আছে। নক্ষত্র প্রথমবার নয়নতারা সারা শব্দ না পেয়ে দ্বিতীয়বার ডাকল। নয়নতারা, ঘুমিয়ে গেছে নাকি মেয়েটা? ঘুমোলে ঘুমাক। ডাকা ঠিক হবে না। সারাট দিন ওর উপর দিয়েও তো কম কিছু যায়নি। হঠাৎ করে এভাবে ওর জীবনটা নতুন মোড় নিবে এটা হয়তো ভাবতেও পারেনি। সবটা মেনে নিতে একটু সময় লাগবে। এমনিতেও বয়স কম, বুদ্ধিশুদ্ধিও কম। ছোট মেয়ে বলে বাবা মা সহ পরিবারের মানুষগুলো আদর দিয়ে দিয়ে একেবারে ননির পুতুল বানিয়ে ফেলেছে। বাস্তবতা মেনে নিয়ে নিজেকে সামলাতে ওর একটু বেশিই কষ্ট হবে। দীর্ঘশ্বাস ফেলল নক্ষত্র। হাহ, কি আর করার। রাগের মাথায়, জেদের বশে যা করে ফেলেছে তাতে তারই দোষ বেশি। কিন্তু তার নিজেরও তো কিছু করার ছিল না। সেও ঠকেছে। ইলার থেকে প্রতিশোধ নেওয়ার এই একটাই উপায় দেখেছে সে। একমাত্র নয়নতারাকে বিয়ে করলেই ও বাড়ির সাথে তার সম্পর্ক শেষ হতো না। নয়নকে সে বিয়ে না করলে ইলা ফিরে এলেও ওই বাড়িতে যেতে পারত না সে। এখন যা খুব সহজে পারবে তখন সেটা পারত না। তাই তো নয়নতারাকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে হলো। নয়নতারা চুপচাপ পড়ে থেকে নক্ষত্রের সব কথাই শুনেছে। এতে যেন কান্নাটা আরো বেড়েছে। লোকটা সব জেনেও ইচ্ছে করে তাকে কষ্ট দেওয়ার জন্য এমন করেছে। সে জানে নয়নতারা এতে কতটা কষ্ট পাবে, জেনেও। শুধু আজ না, প্রথম দিন থেকেই জেনে বুঝে তাকে ভয় দেখিয়েছে, কষ্ট দিয়েছে, এখনো তেমনই করছে। এই লোক কখনো ভালো মানুষ হতে পারে না। কান্নার তোরে নয়নতারার পিঠ ফলে ফলে উঠছে। বুকের ভেতর কতটা কষ্ট হচ্ছে তা শুধু সেই জানে। নক্ষত্র আবার শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, চল বাবা নক্ষত্র, আজ থেকে তোর কপালে সোফায় শোয়াই লেখা আছে। ওই বেডে আর ঘুমাতে পারবি না তুই। অন্তত যতদিন তোমার বউ নামের ওই প্রাণীটা এই বাড়িতে আছে, ততদিনের জন্য বেডে ঘুমানোর আশা ছেড়ে দাও। বিয়ে করেছো বাবা, এবার ঠেলা তো তোমাকেই সামলাতে হবে। কাল থেকে বিয়ে করার মজা হাড়ে হাড়ে টের পাবে। কপালে যে আরো কি কি লেখা আছে কে জানে। এই মেয়েকে নিয়ে রীতিমতো আমাকে ভুগতে হবে। পরের দিন সকালে বেশ বেলা করে নক্ষত্রর ঘুম ভাঙল। সে আড়মোড়া ভেঙে উঠে বসতে নিলে ঘাড়ে, কাঁধে, কোমরে, পিঠে ব্যথা অনুভব করল। হায় আল্লাহ, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। এত বড় শরীরটা এতটুকু সোফায় আটে কিভাবে? রাতে কিভাবে শুয়েছিল কে জানে। এখন তো প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা অনুভব করছে। নক্ষত্রর চোখ ফাঁকা খাটে গেল। কোথায় গেল তারা? ঘুম ভেঙে উঠে গেছে তবুও তাকে ডাকল না। তখনই বাইরে চেনা একটি মেয়ে কণ্ঠ শুনতে পেল। ঝিনুকের গলা মনে হচ্ছে। সকাল সকাল শ্বশুরবাড়ির লোক চলে এলো নাকি? নক্ষত্র তাড়াহুড়ো করে উঠল। বালিশটা ছুঁড়ে বেডে রেখে গেঞ্জি ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। শ্বশুরবাড়ির মানুষই এসেছে। ইমন, ঝিনুক, বাবলু, জাহিদ। নয়নতারা ওদের পেয়ে যেন হাতে আশাকের চাঁদ পেয়ে গেছে। এতটা খুশি হয়েছে ও।
নয়নতারা ঝিনুকের গলা জড়িয়ে আছে। তার গলা ভার, চোখও ভেজা ভেজা দেখা যাচ্ছে। আপু। নয়নতারা কেঁদে ফেলার আগে ঝিনুক হেসে বলল, সকাল সকাল তোকে দেখতে চলে এলাম নয়ন। তুই তো জানিস না তোকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। এতদিন বুঝিনি কেন তোকে নিয়ে সবাই এত মাতামাতি করত। তুই তো আমাদের বাড়ির প্রাণ। তুই চলে এসেছিস পরে পুরো বাড়িটা যেন স্তব্ধ হয়ে গেছে। নয়নতারা এবার কেঁদেই ফেলল। ঝিনুক হাসছে। বলছে, পাগল মেয়ে কাঁদছিস কেন? আমি তোমাদের অনেক মিস করেছি আপু। ইমন নয়নের মাথায় হাত রাখল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরাও রে। বাবা মা, জেঠু জেঠিমা, চাচ্চু চাচি, ফুপু আকিব ভাইয়া ওরা সবাই কেমন আছে? আকিব ভাইয়া এলো না কেন? সবাই ভালো আছে। তুই কেমন আছিস রে নয়ন? এখানে তোর কোন সমস্যা হচ্ছে না তো? তখনই নক্ষত্র নিচে নেমে এলো। ওদেরকে দেখে হাসি হাসি মুখ করে লম্বা করে সালাম দিল। ইমন এখনো নক্ষত্রকে নেমে নিতে পারেনি। ওর সব রাগ নক্ষত্রের উপর। ঝিনুক আগে যেমন নক্ষত্রের সাথে আন্তরিক ছিল, এখন তেমন নেই। একটা কাঠিন্য চলে এসেছে ওর আচরণে। সে সালাম নিল ঠিকই, উল্টো আর কিছু জিজ্ঞেস করল না। কেমন আছেন আপনারা? বোনকে মিস করে চলে এসেছেন। ভালোই হলো। সকাল সকাল বাপের বাড়ির মানুষদের পেয়ে তারারও মন ভালো হয়ে গেল। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না প্লিজ। নক্ষত্র কাজের লোককে ডেকে ওদের চা নাস্তা দিতে বলল। কেউ না বসলেও নিজে একাই সোফায় বসে পড়ল। ওদের কাউকে দেখে মনে হচ্ছে না ওরা এই বাড়িতে বসতে এসেছে, বা খাবার দিলেও কিছু খাবে। তবুও শ্বশুরবাড়ির লোক, আপ্যায়নে কৃপণতা করবে না। নক্ষত্র অমায়িক হেসে বলল, আমার বাবা কাল রাতেই নিউ ইয়র্ক গেছে। মা মনে হয় এখনো ঘুম থেকে উঠেনি। উনার ঘুম 10টার আগে ভাঙবেও না। আপনারা বসুন। দাঁড়িয়ে আছেন কেন? ইমনের মুখ থমথম করছে। পারলে সে ঘুষি মেরে নক্ষত্রের মুখের নকশা পাল্টে দেয়। কি মনে করে নিজেকে আটকে রাখছে সে? যতই হোক ছোট বোনের হাজবেন্ড। নয়ন কিছু না বললেও ওর স্বামীর গায়ে হাত তোলা যাবে না। ঝিনুক কাটকাট গলায় বলল, আমরা আপনার বাড়িতে বসতে আসিনি। আর না আপনার বাবা মার সঙ্গে আলাপ করতে এসেছি। আমরা নয়নকে দেখতে এসেছিলাম। দেখা হয়ে গেছে। এবার ফিরে যাব। ওদের যাবার কথা শুনেই নয়নতারা কুঁকড়ে উঠল। ইমনের সাথে মিশে গিয়ে ওর দিকে ছলছল চোখে তাকিয়ে অনুরোধের স্বরে মিনমিন করে বলল, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও প্লিজ ভাইয়া। আমি বাড়ি যাব। এখানে থাকবো না আমি। সবাইকে ছেড়ে থাকলে আমি মরেই যাব। আমাকে রেখে যেও না। ইমন অসহায় ভাবে নয়নের মুখের দিকে দেখল। পারলে সে নিজেও নয়নের সাথে কেঁদে ফেলবে। এই ছোট্ট বোনটার জীবনে কখনো এরকম কিছু ঘটবে তা কি তারা ভেবেছিল? কি থেকে কি হয়ে গেল? ইলাটা কারো কথা না ভেবে স্বার্থপরের মতো নিজের পথ ধরল। বলির পাঠা বানিয়ে দিয়ে গেল বেচারি নয়নকে। এক নিমিষে সম্পর্ক এরকম রূপ নিবে তা অকল্পনীয় ছিল। নক্ষত্র চুপচাপ বসে সবই দেখছিল। ওদের সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠত তার। আজ ওর বাড়িতে দাঁড়িয়েও ওকে মানুষগুলো ঘৃণা করছে। অথচ ইলার সাথে বিয়ে ঠিক হবার সময়ও সবাই কত খুশি ছিল। ইমন তাকে জামাই জামাই করে সম্বোধন করত। ঝিনুকের সাথে তো সেই প্রথম দেখা থেকেই একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল। আজ ঝিনুকও তাকে খুব একটা পছন্দ করছে না। কেন? কারণ সে ইলার জায়গায় নয়নতারাকে বেছেছে। ইলা তাকে ঠকানোতেই নক্ষত্র এমনটা করেছে। শখ করে তো আর করেনি। এই কথাটা কেউ মানতে চাইছে না। একটা মানুষের ভুলের কারণে গোটা পরিবারকেই ভুগতে হচ্ছে। ইমন বলল, আমরা আবার আসব নয়ন। প্রতিদিন এসে তোকে দেখে যাব। আজ থাক। অন্য একদিন না হয় তোকে নিয়ে যাব। তোর তো এখানে কোন সমস্যা হচ্ছে না, নাকি হচ্ছে? হলে আমাকে বল, আমি সমাধান করে দেব। শেষের কথাটা ইমন নক্ষত্রের দিকে চেয়ে বলেছে। নয়নতারা ইমনের কথা শুনতে নারাজ। সে জেদ ধরে বসেছে, ওদের সাথে বাড়ি ফিরবেই সে। তাকে এখানে রেখে কেউ যেতে পারবে না। নক্ষত্র এক ধ্যানে কিছুক্ষণ নয়নতারার দিকে চেয়ে রইল। কিন্তু নয়নতারা ভুলেও ওর দিকে চাইছে না। হয়তো ভয় পাচ্ছে নক্ষত্র যদি তাকে যেতে না দেয়। ভাই বোনকে পেয়ে নয়নতারা সাহস পেয়েছে। তাই তো নক্ষত্রকে পাত্তা দিচ্ছে না। ওর মতামতের পরোয়াই করছে না। নক্ষত্র না করলেও সে আজ বাড়ি যাবে।
যাবেই যাবে। নক্ষত্রও ব্যাপারটা বুঝল। তাই আর না করল না, নিজেই বলল, তারা যেহেতু যেতে চাচ্ছে তাহলে ওকে নিয়ে যান, আমি গিয়ে না হয় রাতে নিয়ে আসব। ঝিনুক কিছু বলতে গেলে নক্ষত্র সমর্থনযোগ্য হাসল। কিন্তু আমার পরিবারের কেউ কিছু বলবে না। তারাকে সাথে করে নিয়ে যান। ঝিনুক বেচারি নরম মনের মানুষ। নক্ষত্রর উপর আর রাগ ধরে রাখতে পারল না। তুমি যাবে না? বর ছাড়া বিয়ের পরের দিন বউ একা বাপের বাড়ি যাবে নাকি? তুমিও চলো। নিয়মও তো এটাই। ঝিনুককে ঠিক সেই আগের মতো কথা বলতে দেখে নক্ষত্রর ভালো লাগলো। যাক, একজন তো আর তার উপর রেগে নেই। হেসে সে বলল, যাব তো। তারাকে গিয়ে নিয়ে আসব। এখন চলো। ইমন, নয়নতারা দুজনই এবার ঝিনুকের উপর বিরক্ত হচ্ছে। লোকটাকে এত জোরাজুরি করছে কেন সে? না গেলে না গেল। এটা তো আরো ভালো। এত সাধাসাধি করার কি আছে? ঝিনুক আপুটাও না। সত্যিই বেশি বেশি করে। নক্ষত্র ইমনের দিকে চেয়ে ঝিনুকের কথার উত্তর দিল, আমি ওখানে গেলে অনেকেই খুশি হবে না। আর সবথেকে বড় কথা, আমার কিছু কাজ আছে। রাতে যাব আমি। আচ্ছা, যেও তাহলে। নয়নকে গিয়ে নিয়ে এসো। নয়নতারার মনের কথা শুধু সে নিজেই জানে। একবার বাড়িতে যেতে পারলে তাকে আবার এখানে নিয়ে আসার সাধ্য কার আছে? আল্লাহ আল্লাহ করে একবার শুধু যেতে পারুক। তারপর জীবনে আর এই বাড়ির মুখ দেখবে না। লোকটা তাকে আনতে গেলেও সে আসলে তো বাড়িতে যাবার কথা শুনেই নক্ষত্র নয়নতারার মুখের ঝিলিক দেখে ওর মনের কথা বুঝে নিয়েছে। তারা মনে মনে কি প্ল্যান করছে এটা তার কাছে স্পষ্ট। মেয়েটা সত্যিই পিচ্ছি। নয়নতারা 12, জেরিন আক্তার নিপা। ওদেরকে নিচে দাঁড় করিয়ে রেখে নয়নতারা ঘরে গিয়ে রেডি হয়ে এলো, নক্ষত্রর সামনে দিয়ে ওদের সাথে বেরিয়ে গেল। যাবার আগে নক্ষত্রকে কিছুই বলল না। না একবার ওর দিকে তাকালো। ঝিনুক নক্ষত্রের সাথে কথা বললে উল্টো নয়নতারা দিয়ে ওকে নিয়ে গেল। তুমি কিন্তু সন্ধ্যার আগেই চলে যাবে নক্ষত্র। পারলে কাজ শেষ করে বাড়িতে না এসে সোজা আমাদের ওখানে যাবে। হুম। নয়নতারা ঝিনুকের হাত টেনে বলে, আপু চলো। ঝিনুক নয়নের এমন গাধামি আচরণে বিরক্ত হচ্ছে। যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে। নক্ষত্র যে এখন নয়নের স্বামী এটা তো অস্বীকার করা যাবে না। নয়নটা নক্ষত্রকে দামই দিচ্ছে না। অত বাড়াবাড়ি ভালো না। সারা জীবন তো একসাথেই থাকতে হবে। সম্পর্কটা যত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ততই ভালো। কিন্তু এই গাধি দেখা যাচ্ছে তা চাচ্ছে না। নিজে আগ্রহ দেখাবে তো দূর, নক্ষত্রকে অবহেলার সাগরে ভাসিয়ে দিচ্ছে। চলো না আপু, দেরি হচ্ছে তো। ঝিনুক ওকে ধমক দিল। দাঁড়া নয়ন, নক্ষত্রকে বলে যাবি না। ওকে যেতে বল। মুখ গোমরা করে নয়ন কিছু না বলে দাঁড়িয়ে রইল। ঝিনুক চোখ পাকালে চিবিয়ে চিবিয়ে বলল, তুমি তো যেতে বলেছ। আশ্চর্য কথা বলছিস তো। আমার বলা আর তোর বলা এক নাকি? তুই আবার বল। ইমন এবার তাড়া দিল, আহ, হচ্ছে কি? হ্যাঁ, নক্ষত্রকে না বললে ও নয়নকে আনতে যাবে না নাকি? নিজের বউকে বাপের বাড়ি রেখে দিবে? চলো এখন। নক্ষত্র যাবে। কি নক্ষত্র, যাবে না? নক্ষত্র হাসল, বলল, যেতে তো হবেই। শুনেছ তো, এবার চলো তাহলে। দেখা গেল যাবার গরজ নয়নতারারই বেশি। সেই সবার আগে বেরিয়ে এলো। ওরা চলে গেলে নক্ষত্র শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল। ঘরে এসে নক্ষত্রর বেডের উপর চোখ গেল। কাল রাতে এই বিছানায় তারা শুয়েছিল। আজ সকাল পর্যন্ত এই ঘরেই ছিল। নয়ন যে এতটা অবুঝ হবে তা নক্ষত্র ভাবেনি। বয়স তো একেবারেই যে কম, তেমনও না। যথেষ্ট বড় হয়েছে সে। তবে বয়সের তুলনায় বোধবুদ্ধি একদমই হয়নি। কলেজ পার করে গেলেও কি হবে, বুদ্ধি আর আচারাচরণ এখনো হাইস্কুলের মেয়ের মতন। হঠাৎ করে নক্ষত্রর কাছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। একদিনে এমনটা হওয়ার কথা ছিল না। কারণ নয়ন এই ঘরে ভালো করে 24 ঘন্টাও কাটায়নি। নক্ষত্র ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ আর ব্রেকফাস্ট করা হলো না তার। সারাটা দিন নয়নতারা টইটি করে পুরো বাড়ি চক্কর কেটেছে। মাত্র একটা রাত বাড়ি ছেড়ে থেকেছে, এতেই মনে হচ্ছে সে আজ 1 বছর পর বাড়িতে এসেছে। নয়নতারা আরেকটা জিনিস লক্ষ্য করছে। আগে সবাই তাকে ছোট ভাবত। এখন যেন হঠাৎ করে সে সবার চোখে বড় হয়ে গেছে। সবাই কেমন জ্ঞানী জ্ঞানী কথা বলছে তার সাথে।
বিশেষ করে শ্বশুরবাড়ি নিয়েই সব কথা হচ্ছে। শ্বশুরবাড়িতে কিভাবে চলতে হয়, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয়। নক্ষত্রর অবাধ্য হওয়া চলবে না। নক্ষত্র যেমন বলবে নয়নকে তেমনই করতে হবে। কথাগুলো শুনে মনে মনে বিরক্ত হয়েছে নয়ন, কিন্তু মুখে কাউকে কিছু বলেনি। সে বাড়িতে ফিরে এসেছে এতেই সে খুশি। এবার আর যাবে না। লোকটা রাতে এলেও যাবে না। সে না গেলে তাকে জোর করে নিতে পারবে নাকি? ঝিনুক নয়নের কনুই টেনে ধরে ওর ঘরে নিয়ে গেল। নয়নকে ছেড়ে দিয়ে কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে তাকালো। নয়ন কিছুটা ভয় পেয়েছে। মাথার তার ঠিক আছে তোর? নাকি দুই একটা ছিঁড়ে গেছে? নয়ন বোঝার চেষ্টা করল ঝিনুক আপু কোন বিষয় নিয়ে কথা বলছে। আপুর কথাই এমন তোত্তারা। তোর বিয়ে হয়ে গেছে, এটা তো মানিস তুই নাকি? হুম। তোর ইচ্ছা না থাকলেও, তুই রাজি না থাকলেও নক্ষত্র এখন তোর স্বামী। এটা মানিস তো? নাকি মানিস না? নয়নতারা মাথা নাড়ল। ঝিনুক কিছুটা নরম হলো। তাহলে তখন আসার সময় নক্ষত্রের সামনে এমন করলি কেন নয়ন? তুই কেন বুঝতে চাইছিস না, এখন তুই আগের নয়ন নেই। আগে তুই এই বাড়ির সবার ছোট সদস্য ছিলি। বয়সে বড় হলেও আমরা তোকে বড় মনে করিনি। ছোট ভেবে সব সময় তোর সব ভুল ক্ষমা করে দিয়েছি। তুই বড় ধরনের কোন অন্যায় করে ফেললেও তা এড়িয়ে গেছি। কিন্তু এখন তুই আমাদের বাড়ির মেয়ের পাশাপাশি ওই বাড়ির বউ। বাড়ির বউয়ের দায়িত্ব কতটা জানিস তুই? আমাকেই দেখ না। এটা কি শুধুই আমার শ্বশুরবাড়ি? আগে মামার বাড়ি পরে শ্বশুরবাড়ি। মানুষগুলো সবাই আমার আপন। ছোটবেলা থেকে চেনা। তবুও বিয়ের পর আমি ওদের মনের মতন চলার চেষ্টা করি। আগে দুষ্টুমি ফাতরামি করলেও এখন সবসময় সতর্ক থাকি, আমার দ্বারা যেন কোন ভুল না হয়। আমি জানি আমি কোন ভুল করলেও কেউ আমাকে কিছু বলবে না। তবুও নিজের দায়িত্ব থেকে এমনটা করি। ঝিনুক থেমে দম নিল। সে যা বোঝাতে চাইছে নয়ন তা বুঝতে পারছে কিনা তা বোঝার চেষ্টা করল। তুই তো নতুন বউ। তাও কি একটা পরিস্থিতিতে তোর বিয়ে হয়েছে সেটা তো জানিসই। ইলার কাণ্ডে এমনিতেই তোর শ্বশুর শাশুড়ি ক্ষেপে আছে। এখন তুইও যদি এমন অবুঝের মতো করিস, তাহলে নক্ষত্র বেচারা কতদিন বাবা মাকে ম্যানেজ করবে? সে বেচারা নিজেও একদিন তোর উপর বিরক্ত হয়ে উঠবে। এখনই হয়তো বিরক্ত হচ্ছে। শুধু নিজের ইচ্ছেতে বিয়েটা করেছে বলে কিছু বলতে পারছে না। তবে পুরুষ মানুষ বেশিদিন মেয়েদের রংঢং সহ্য করবে না। নয়নতারা কিছুই বলতে পারল না। ঝিনুক ওর হাত ধরে কোমল গলায় বলল, নয়ন বোন আমার, সারাটা জীবন এখন তোকে নক্ষত্রর সাথেই কাটাতে হবে। তুই ওকে অতটা অবহেলা করিস না, যাতে পরে ওর মন থেকে তোর জন্য মাটুকুও উঠে যায়। ভালোবাসা তোদের মধ্যে নেই, কিন্তু একটা সম্মান তো আছে। সেই সম্মান থেকেই তুই নক্ষত্রর সাথে এরকম ব্যবহার আর কখনো করিস না। ও তোর স্বামী, তোর সুখ দুঃখের সাথী। পারলে ওকে নিজের মায় বেঁধে ফেল। তোর ভালোবাসা দিয়ে ওকে জয় করে নে। এবারও নয়নতারা চুপ করে রইল। ঝিনুক আপুর কথা সে একটু একটু বুঝতে পারছে। আপু তাকে নক্ষত্রর সাথে মানিয়ে নিতে বলছে। কিন্তু সে কিভাবে মানাবে ওই লোকটার সাথে? কি রে, কিছু বলছিস না কেন? ইলা আপুকে খুঁজে পাওয়া যায়নি, ঝিনুক আপু? ওই হারামিটার নাম আমার সামনে একদম নিবি না। পরিবারের একটা মানুষের কথা ভেবেছে ও। আল্লাহ জানে কার পাল্লায় পড়ে নক্ষত্রর মতো একটা ছেলেকে ঠকাল। ও জাহান্নামে যাক। তা দেখার বিষয় আমাদের না। নিজে থেকে নাকি কার বাইরে উঠে গিয়েছে। বাবলু ওকে ডেকেছে পরেও দাঁড়ালো না। কি এমন হীরের টুকরো পেয়ে গেছিল সে? থাক বাদ দে ওর কথা। ইলার নাম শুনলেই আমার মাথায় আগুন জ্বলে। বেচারা নক্ষত্র। ওর দিকটা আমরা কেউ ভাবছি না। উল্টো তোকে বিয়ে করাই ও সবার চোখে খারাপ হয়ে গেল। আরে ও বেচারাও তো কষ্ট পেয়েছে। নয়নতারা এতক্ষণ অন্য কিছু ভাবছিল। সে বলল, আপু কি পালিয়ে গিয়ে অন্য কাউরে বিয়ে করে নিয়েছে? কেমন ফালতু প্রশ্ন করছিস নয়ন? আমি কি করে জানব? ইলা কি আমাকে বলে গেছে? নাকি পর সাথে আমার যোগাযোগ আছে? বিয়ে করেছে নাকি অন্য কিছু তা আমি জানবো কিভাবে? ওর কথা জানতে চাইছিস কেন তুই? বোনের জন্য দরদ উথলে উঠছে নাকি? ইলা আপু ফিরে এলে ওকে উনার সাথে বিয়ে দিলেই তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এই মেয়ের গাধামি দেখে ঝিনুকের নিজের গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। সে নিজে পুকুরে ঝাঁপ দিবে।
নাকি এই গাধীটাকে ধাক্কা দিবে? এই মেয়ে বলছে কি এসব? তুই ইলাকে খুঁজে নক্ষত্রর সাথে ওর বিয়ে দিয়ে সবকিছু আগের মতো ঠিক করতে চাস? আল্লাহ! তোকে আল্লাহ কোন মাটি দিয়ে বানিয়েছে রে? এখন যে নক্ষত্র তোর বর সেটার কি হবে? ডিভোর্স দিবি? নাকি দুই বোন সতীন হবি? উনি তো আপুকেই বিয়ে করতে চাইছিল। আপু পালিয়ে না গেলে করতো। ঝিনুক চেঁচিয়ে উঠল। চুপ! আর একটা কথা বলবি না তুই। থাপ্পড় দিয়ে কানে কালা বানিয়ে ফেলবো তোকে। গাধার জাত গাধা। তুই 6-7 এর বাচ্চা? ইন্টার পাস করেছিস। এখনো দুধের শিশু না তুমি। তোমার বয়সের মেয়েরা বিয়ে করে 2-3 বাচ্চার মা হচ্ছে। স্বামী সংসার সামলিয়ে গুছিয়ে সংসার করছে। আর তুই বলছিস ইলাকে খুঁজে নিজের স্বামীর ঘাড়ে ঝুলাবি। পাগলেও তো স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চাইবে না। তুই তো সুস্থ মস্তিষ্কের মানুষ। আর কোনোদিন যদি ভাবিস তুই নক্ষত্রকে ছেড়ে চলে আসবি, তাহলে চড়িয়ে তোর দাঁত ফেলে দেব আমি। আজ রাতে নক্ষত্র এলে কোন প্রকার নাটক না করে চুপচাপ ওর সাথে চলে যাবি। এখন এটা তোর বাড়ি না। অসহ্যকর মেয়ে। তাকে আমি কি বুঝাই, আর সে কি বলে? ইলা ফিরে এলেও যে নক্ষত্র বেহায়ার মতো ওকে গ্রহণ করবে এমনটা ভাবছিস কেন? ওকে কি মেরুদণ্ডহীন মনে হয় তোর? ফাজিল মেয়ে, বাড়াবাড়ির সীমা আছে। তুই একেবারে অবুঝ না। নিজের শ্বশুরবাড়ি গিয়ে মর। আমার শ্বশুরবাড়ি থেকে দূর হ। নয়নতারা 13। জেরিন আক্তার নিপা। ঝিনুকের অতগুলো কথা শুনে নয়নতারা ফ্যাচ ফ্যাচ করে অনেকক্ষণ কেঁদেছে। জীবনে এতগুলো কথা কেউ বলেনি তাকে। ঝিনুক আপু তো নাই। কেঁদে কেটে নয়নতারা চোখ মুখ ফুলিয়ে ফেলল। থাকবে না সে এই বাড়িতে। চলেই যাবে। হোক কষ্ট। ঝিনুক আপু তাকে এভাবে বকতে পারল। সন্ধ্যার পরপরই নক্ষত্র এসে হাজির হল। সে ভেবেছিল শ্বশুরবাড়ির লোকেরা তাকে দেখে মুখ মুচড়ে এড়িয়ে যাবে। তাকে সহ্য করতে পারবে না। কিন্তু এখানে এসে তার ধারণা ভুল প্রমাণ হল। ওরা পারলে তাকে কোলে নিয়ে বসে থাকে। জামাই আদর করে জান বের করে নেওয়ার উপক্রম করল। একটা মানুষেরও মুখ ভার দেখল না সে। বিয়ের দিনের ওই ঘটনা সবাই বেমালুম ভুলে গেছে। সে বাড়ির প্রথম এবং একমাত্র জামাইয়ের আসন জয় করে নিয়েছে। তাকে নিয়ে সবার কত আহ্লাদ। এরা কত খাতির যত্ন করছে ওকে। অথচ সকালেও ইমন তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়। নক্ষত্র মনে মনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেও মুখে হাসি ফুটিয়ে রাখল। রাতে খাবার টেবিলে বসে ওদের আয়োজন দেখে নক্ষত্রর চোখ কপালে উঠে গেল। এত খাবার কে খাবে? তাকে এরা রাক্ষস মনে করেছে নাকি? 2টা আস্ত মুরগি, মাছ, মাংস, ডিম ভাজাভুজি তো আছেই। এত কিছু খাওয়া তো পরের কথা, দেখেই নক্ষত্রর পেট মুচড় দিয়ে উঠল। ওরা জোর করে খাইয়ে খাইয়ে তাকে মারার প্ল্যান করেছে নাকি? শ্বশুরবাড়ির লোকগুলো তার উপর এভাবে প্রতিশোধ নিতে চাইছে। রাতের খাওয়া শেষে তারার বাবা ওকে একান্তে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন। মানুষটা বেশ আন্তরিকভাবে ওর সাথে কথা বলছে। যেন কোন বাবা তার অবুঝ ছেলেকে কোনো কিছু সম্পর্কে জ্ঞান দিচ্ছে। অজানা সম্পর্কে তাকে জানাচ্ছে। আমার নয়নতারা বাকি সবার থেকে একটু আলাদা। ওকে ছোটবেলা থেকে সবাই এতটা আদর দিয়েছে যে, নিজের দায়িত্ব সম্পর্কে সামান্য জ্ঞানও রাখে না সে। ছোট ভেবে সবাই আশকারা দিয়েছে। কেউ ধমক দিয়ে ভুলটা ধরিয়ে দেয়নি। নক্ষত্র বুঝতে পারছে শ্বশুর মশাই তাকে কি জানাতে চাইছে। সে নিজেও ব্যাপারটা জানে। তাই সে বলল, আপনি চিন্তা করবেন না। আমিও হুট করেই ওর উপর কোনো কিছু চাপিয়ে দেব না। নয়নতারার সবটা বুঝতে কিছুটা সময় লাগবে। তিনি এক ধ্যানে নক্ষত্রর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসলেন। আমি জানি। তবুও মাঝে মাঝে তুমি হয়তো আমার মেয়েটার আচরণে বিরক্ত হবে। আমি তোমাকে ওকে শাসন করতে বারণ করছি না। তোমার স্ত্রীকে তুমি যেভাবে সংসারী করে নিতে পারো। নয়নের মতো মেয়েরা একসময় দক্ষ গৃহিণী হয়। ওকে নিয়ে তাই আমার তেমন চিন্তা নেই। তবে ওকে সেই সময়টা দিতে হবে। দেব। আমি ওকে সেই সময় দেব। আপনাকে কথা দিচ্ছি, ওর কোন কাজেই আমি বিরক্ত হব না। ঠিক যতটা কঠিন হলে নয়নতারা নিজের অবস্থান সম্পর্কে সচেতন হবে, আমি ওর সাথে ততটাই কঠিন হব। ওর ভুলে ওকে ধমকালেও পরমুহূর্তে ওর বুঝদারিতে ওকে বাহবা দেব। ফেরার সময় নক্ষত্র নয়নতারাকে আসার কথা বলতে হলো না। সে নিজেই রেডি হয়ে নক্ষত্রর সামনে এসে দাঁড়িয়েছে। নক্ষত্র মনে মনে কম অবাক হয়নি।
সে সকালেই তারার চোখ দেখে বুঝতে পেরেছিল আজ এই মেয়ে বাপের বাড়ি থেকে ফিরবে না। কিন্তু যাবার সময় যে নিজে থেকেই রওনা দিবে তাকে জানত। তাই তো আজ সে বাইক নিয়ে এসেছে। গাড়িতে চলাফেরা করতে তার ভালো লাগে না। থমথমে মুখে সবার থেকে বিদায় নিল নয়নতারা। নক্ষত্র বাইক স্টার্ট দিয়ে ওকে পেছনে বসতে বলল। আমার কাঁধে ধরে বসো, নইলে বাড়ি ফেরার পর দেখা যাবে আমি একা ফিরেছি। পেছনে তুমি নেই, রাস্তায় কোথাও পড়ে আছো। নয়নতারা ধরল না। নক্ষত্র শয়তানিতে শয়তানকে পেছনে ফেলে সে ইচ্ছে করে অন্য রাস্তা ধরল। এই রাস্তাটা যথেষ্ট খারাপ, মাঝে মাঝেই বড় বড় গর্ত। চালাচ্ছেও সে বেশ দ্রুত গতিতে। বাধ্য হয়ে নয়নতারা নক্ষত্রের কাঁধের শার্ট খামচে ধরল। বাজে লোক, ইচ্ছে করে এভাবে চালাচ্ছে। সে পড়ে গেলে খুশি হবে ইতর লোকটা। ঘরে ফিরেই নয়নতারা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চেঞ্জও করল না। আজ ওর মনটা ভীষণ খারাপ। ঝিনুক আপু বকেছে, আর সে চলে আসার সময় কেউ তাকে থাকতে সাধেনি। মাও বলেনি, নয়ন আজকের রাতটা থেকে যা। সবাই একদিনে তাকে এমন পর করে দিল। তাকে রেখে সারাক্ষণ ওই লোকটাকে নিয়েই মাতামাতি করেছে। নক্ষত্র নয়নতারাকে ডাকল। চেঞ্জ করে শো তারা। উত্তর দিল না নয়ন। এই লোকের জন্য সবাই তাকে পর করে দিয়েছে। নক্ষত্র জোরাজুরি করল না। সবাইকে ছেড়ে এসে মেয়েটার মন খারাপ। সোফার দিকে তাকিয়ে সে আঁতকে উঠল। আজ সারাটা দিন শরীর ব্যথা করেছে। আজ আর সে সোফায় শুবে না। নক্ষত্র বাইরে থেকে এসে দেখে নয়নতারা ঘুমিয়ে পড়েছে। সে তারাকে ডাকল না। সাবধানে শব্দ না করে ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন নয়নতারার ঘুম ভাঙার আগে সে উঠে গেল। বিয়ের ঠিক 2 দিন পর শাশুড়ির সাথে নয়নতারা মুখোমুখি হয়। নয়নতারা প্রথমে শাশুড়িকে দেখে অবাক হয়েছে। কেউ বলবে এই মহিলার এত বড় একটা ছেলে আছে। ছেলে আবার বিয়েও করে ফেলেছে। কিন্তু মাকে এখনো কলেজে পড়ুয়া তরুণী মনে হয়। হিন্দি ফিল্মের নায়িকাগুলো এতটা সুন্দর, স্লিম হয়। শোন মেয়ে, আমার ছেলে তোমাকে বিয়ে করলেও আমি তোমাকে ছেলের বউ মানি না। প্রথমে তোমার বোন আমার ছেলেকে পাগল বানিয়ে প্রেমিকের সাথে ভেগেছে। তোমার পরিবারও কম চালাক না। সুযোগ বুঝে বড় মেয়ের জায়গায় ছোটাটকে আমার নক্ষত্রের গলায় ঝুলিয়েছে। নক্ষত্রর মতো ছেলেকে হাতছাড়া করতে চাইবে কেন? ওর বাপের টাকা দেখেছে। লোভী পরিবার। টুপ করে নয়নতারার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। তার পরিবারকে নিয়ে এত বাজে কথা নয়নতারা কখনো শুনেনি। মেয়েকে শিক্ষা দিতে পারেনি ওরা নাকি আবার বাবা মা। তোমাদের জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়েছে। যত তাড়াতাড়ি পারো আমার ছেলেকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি চলে গেলে আমার ছেলের বউয়ের অভাব হবে না। মহিলা নয়নকে কথা শুনিয়ে গটগট করে চলে গেল। নয়ন অসহায় বেচারি ঘরে এসে কেঁদে বুক ভাসাল। শাশুড়ির অপমানজনক কথাগুলোর জবাবে সে কিছুই বলতে পারল না। ফোপাতে ফোপাতে নয়নতারা বলছে, বিয়ে কি আমার বাবা মা জোর করে দিয়েছিল? আপু পালিয়ে যাওয়ায় আমার পরিবারের তো কোন হাত নেই। আপুর পরিবর্তে উনার ছেলেই তো জোর করে আমাকে বিয়ে করেছে। এখন উনি আমার বাবা মাকেই খারাপ ভাবছে। চলে যাব, থাকবো না এই বাড়িতে। ডিভোর্স দিয়ে নিজেকেই এই মিথ্যে সম্পর্ক থেকে মুক্ত করব। এরকম দজ্জাল শাশুড়ি কারো হয়? কথাগুলো বলে অবুঝের মতো কাঁদছে নয়নতারা। নক্ষত্র যতক্ষণ বাড়ি থাকে সারাক্ষণই দরকারে অদরকারে নয়নতারাকে ডাকাডাকি করে। এটা ওটা জিজ্ঞেস করে। ওর কোন জিনিস কোথায় আছে খুঁজে বের করে দিতে বলে। নয়ন বাধ্য মেয়ের মতো নক্ষত্রর সব কথা শুনে। ওর কোন কথার অবাধ্যই হয় না। আজ নক্ষত্র বাড়ি ফিরে নয়নতারার ফোলা চোখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না। কিছু না হলে কান্না করেছো কেন? কাঁদিনি। এখন আবার মিথ্যেও বলছো। তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি না মনে করেছো? এতটা বোকা ভাবো নাকি আমাকে? তোমার মুখের চেহারা স্পষ্ট বলে দিচ্ছে একটু আগেও তুমি কেঁদেছ। কি হয়েছে? কেন কেঁদেছ আমাকে আসল কারণ বলো। নয়নতারা কিছুই বলল না। নক্ষত্র অনেক চেষ্টা করে ওর পেট থেকে সত্যি কথা বের করতে পারল না। শেষমেশ নিজেই রেগে গিয়ে বলল, থাক বলতে হবে না। বুঝতে পেরেছি তুমি মনের সুখে কেঁদেছ। ইচ্ছে হয়েছে তাই কেঁদেছ। এখন আমার সামনে থেকে যাও। পরমুহূর্তে আবার নিজের ভুল বুঝতে পেরে নয়নতারাকে মানানোর জন্য ওর পেছনে ছুটে গেল। এভাবেই ওদের একসাথে 2টা সপ্তাহ কেটে গেল।
সম্পর্ক আগের থেকে কিছুটা সহজ হয়েছে। 2 সপ্তাহে নক্ষত্র বউ নিয়ে 6-7 বারের বেশি শ্বশুরবাড়িতে চক্কর দিয়েছে। সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে, বউ না, সে আসলে আস্ত একটা ঝামেলার বোঝা মাথায় নিয়েছে। এখন সেই বোঝা নামানোর উপায় নেই। নয়নতারা ইদানিং নক্ষত্রর এতটা বাধ্য হয়েছে যে মাঝে মাঝে নক্ষত্র নিজেরই খটকা লাগে। এটা সেই আগের তারা তো, যে বিয়ের দ্বিতীয় দিনই তাকে পাত্তা না দিয়ে ভাই বোনের সাথে চলে গিয়েছিল। এখন নয়নতারা যদি বাবার বাড়ি যেতে চায়, আর নক্ষত্র যদি বলে, আজ আমার সময় হবে না, কাল নিয়ে যাব, বিনা বাক্যব্যয়ে তারা সেটা মেনে নেয়। জেদ করা একদমই করিয়ে দিয়েছে। কোনো কিছু নিয়ে কষ্ট পেলেও এখন তা প্রকাশ করে না। তারার বুঝদারিতেও নক্ষত্র আজকাল বিরক্ত হয়। তার এই তারাকে ভালো লাগে না। আগের সেই জেদি অবুঝ পিচ্ছি তারাই ভালো ছিল। কথায় কথায় জেদ করত। তারাকে মানাতে তার জান বেরিয়ে যেত। তবুও ওই তারাকেই দেখতে চায় নক্ষত্র। নক্ষত্র বাবা, পাগল হয়ে যাচ্ছ তুমি। তুমি কি বুঝতে পারছো তোমার মাথা অর্ধেকটা গেছে? তখনও বিরক্ত হতে, এখনো হচ্ছ। তুমি নিজে কি চাচ্ছ সেটাই তো পরিষ্কার বুঝতে পারছো না। নিজের মন নিয়ে এরকম কনফিউজড থাকলে চলবে? আর একটা সপ্তাহ কেটে যায়। নক্ষত্রর খালাতো বোনের বিয়ে। খালাম্নি তাকে কল করে যেতে বলে। মার সাথে খালাম্নির সম্পর্ক তেমন একটা ভালো না হলেও খালাম্নি তাকে অনেক ভালোবাসে। 2 বোন হয়েও দুজন সম্পূর্ণ বিপরীতমুখী। খালাম্নির কাছে স্বামী সন্তান সংসার সব। মার কাছে তার স্ট্যাটাস, ফিটনেস, পার্টি সব, স্বামী ছেলের প্রতি কোন টানি নেই। নক্ষত্র আব্বু তুমি কিন্তু আসবে। তোমার মার সাথে আমার ভালো সম্পর্ক না থাকুক, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার বিয়েতে তোমার মা আমাকে জানায়নি। ও আমার বোন হয়ে এরকম কিভাবে হলো ভেবে পাই না। তুমি আসবে তো বাবা? আসবো খালাম্নি। মনিকার বিয়ে কবে? সামনের সপ্তাহে। তুমি আব্বু আজকালের মধ্যেই তোমার বউকে নিয়ে চলে এসো। ওকে তো আমি এখনো দেখিনি। আচ্ছা, তোমার মা আসতে না দিলে ওর কাছে বলে আসতে হবে না। ও যখন আমাকে বোন মানে না তাহলে আমিও ওর কাছে আর ছোট হতে চাই না। ওকেও আমি আমার মেয়ের বিয়েতে ডাকবো না। নক্ষত্র হেসে ফেলল। তার মা খালা দুজনই পাগল। নানার বাড়িতে অতীতে কেউ পাগল ছিল কিনা জানতে হবে। নইলে এই দুজনের ভেতর পাগলামির ছিট কোত্থেকে এলো। আচ্ছা। নয়নতারা 14। জেরিন আক্তার নিপা। নক্ষত্র রুমে এসে নয়নতারাকে দেখে বলে, ব্যাগ গুছিয়ে নাও। আমরা 2 সপ্তাহের জন্য বেড়াতে যাব। কোথায় যাব? কেন যাব? বা আমি যাব না, এরকম কোন কথাই বলল না নয়নতারা। নীরবে মাথা নেড়ে নক্ষত্রের কথায় সম্মতি জানালো। কয়দিন ধরে নয়নের এই ব্যাপারটাই নক্ষত্রর ভালো লাগছে না। মেয়েটা হঠাৎ এরকম চুপচাপ হয়ে গেল কেন? ওকে এভাবে দেখতে ভালো লাগে না। একটু ঝগড়া করবে, কথা বলবে, কারণ ছাড়া জেদ করবে, তবেই না ভালো লাগবে। রিমোট নিয়ন্ত্রিত কোন পুতুলের মতো হয়ে গেছে নয়ন। রিমোট নক্ষত্রর হাতে ধরিয়ে দিয়ে নক্ষত্রর ইশারায় চলছে। নক্ষত্রর রাগ হলো, সে আজ মনের রাগ দেখিয়েই ফেলল। নয়নের বাহু টেনে ধরে ওকে নিজের সোজাসুজি দাঁড় করিয়ে বলল, হয়েছে কি তোমার? এরকম পুতুল হয়ে গেছো কেন? কে তোমাকে কি বলেছে? তুমি কি আমার কোন আচরণে কষ্ট পেয়েছো তারা? তাই আমার সাথে কথা বলছো না? নয়নতারা নক্ষত্রের হাত ছাড়িয়ে নিতে চাইছে। নক্ষত্র নরম গলায় আবার জিজ্ঞেস করল, কি হয়েছে আমাকে বলো। কোনোভাবে আমি তোমাকে কষ্ট দিয়েছি? আমার হাত ছাড়ুন। নক্ষত্রর রাগ হলো। এই মেয়ের জেদ কমেনি, বরং জেদ করেই চুপচাপ হয়ে গেছে। নয়নের মতো ঘাড় তোত্তারা মেরে এত সহজে ঠিক হবে না। নক্ষত্র নয়নতারার হাত আরো শক্ত করে চেপে ধরল। রাগে মাথায় আগুন জ্বলছে তার। এত জেদ? এই মেয়ে সমস্যা কি তোমার? আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, এটা তোমার হজম হচ্ছে না? কথা বলো না কেন? দুটা মানুষ একসাথে থাকতে গেলে এভাবে থাকা যায়? তোমাকে বিয়ে করেছি বলে সব দায় কি আমার? নয়নতারা হাতে সত্যিই ব্যথা পাচ্ছে। চোখে জল এসে গেল ওর। লোকটা তাকে কখনোই বুঝে না। সব সময় ভুল বুঝে ওর সাথে এরকম করে। তার নিজের কতটা কষ্ট হয় এটা সে কাউকে বুঝাতে পারে না। সবাই তার উপরই সবকিছু চাপিয়ে দেয়। কথা বলবে না তো তুমি? চিৎকার করে কথাটা বলে নক্ষত্র
নয়নেরও রাগ হয়। সেও প্রায় একই স্বরে চেঁচিয়ে বলে, কি কথা বলবো আমি? আমার কথা শোনার জন্য আপনি আমাকে বিয়ে করেছেন? আমাকে তো আপনি নিজের ইশারায় নাচাতে চান। শুধু আপনি না, সবাই চায়। আমার পরিবারও। বিয়ে দেবার আগেও কেউ আমার কথা ভাবেনি। ইলা আপু পালিয়ে গেছে। সেই দায় আমার উপর এসে পড়েছে। নিজের জেদ ও অসম্মান থেকে বাঁচতে আপনি আমাকে কুরবানির গরু বানালেন। আমি রাজি কিনা, আমার কোন শখ, ইচ্ছে আছে কিনা, সেটা একবারও জানার চেষ্টা করেননি। আপনারা সবাই নিজের কথাই ভেবেছেন। আমি তো মানুষ না, মাটির পুতুল আমি। আমার খারাপ লাগা থাকতে পারে না। আমি কষ্ট পেতে পারি না। যে যেমন বলবেন তেমনটা মেনে নিয়ে আমাকে খুশি থাকতে হবে। কাঁদছে নয়নতারা। নক্ষত্র ওর হাত ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে নয়নের মুখের দিকে চেয়ে আছে। মেয়েটা মনে মনে কষ্ট পেয়ে যাচ্ছে। মুখ ফোটে কাউকে বলছে না। কাকেই বা বলবে? নিজেকে বড্ড অপরাধী লাগছে তার। আমার বাবা মা একদিনেই আমাকে পর করে দিল। ওরা জানে ওদের ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হবে। তবুও ওরা আমাকে জোর করে এখানে পাঠিয়ে দেয়। আমি যেন ওদের সবার কাছে বোঝা হয়ে গেছি। বিয়ে দিয়ে বোঝা মাথা থেকে নামিয়েছে। নইলে আমার বাবা, যিনি আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন, সে কিভাবে পারল নিজের মেয়ের সাথে এই অন্যায় করতে? মাও চুপ করে থাকে। আমার চোখে চোখ রাখে না। রাখবে কিভাবে? মনের মধ্যে মারও যে অপরাধবোধ কাজ করছে। সবাই সবকিছু সহজে মেনে নিতে পারে না। মানুষকে একটু সময় দিতে হয়। আমাকে সেই সময়টাও কেউ দেয়নি। বিয়ের পরদিন ওদের সাথে চলে গিয়েছিলাম বলে ঝিনুক আপু আমাকে কত কথা শোনালো। যেই ঝিনুক আপু কখনো আমার কোন কাজে রাগ করেনি। তার চোখে আমি বিরক্তি, রাগ দেখেছি। সেদিনই আমি চলে এসেছি। আমার জন্য কারো কষ্ট না হলে, আমার কেন সবার জন্য কষ্ট হবে? আসার আগে সবাই একটা কথাই বুঝিয়েছে, আপনার কথার অবাধ্য যেন না হই। আমি সেরকম ভাবেই চলছি। অবাধ্য হচ্ছি না। এতেও আপনার সমস্যা। কোথায় যাব আমি? কার কাছে যাব? এখন তো মনে হচ্ছে, আমি মরে গেলেই সবাই বেঁচে যাবে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে নয়নের। লাল টকটকে দুটো চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আপনার মাও আমাকে দেখতে পারে না। সেদিন কতগুলো কথা বলল। আমি লোভী। আমার পরিবার লোভী। আমার বাবা মাকে নিয়ে যা তা বলেছে। আমার বোনকে নিয়েও যা মুখে এসেছে বলে গেছে। আমরা ছোট লোক। আপনাদের সাথে আমাদের যায় না। আপনাকে যেন আমি ডিভোর্স দিয়ে দিই। নক্ষত্র জানত না মা নয়নের সাথে বাজে ব্যবহার করেছে। আসলে জানার চেষ্টা করেনি। মা নিজের দুনিয়ায় ব্যস্ত থাকে। নয়নের সাথে তার কখন কথা হলো? আর হলেও নয়নকে কেন এসব কথা শোনালো? বিয়ে তো সে নিজে করেছে। নয়নতারার পরিবার প্রথমে রাজি হচ্ছিল না। নিজের উপরই রাগ হতে লাগলো তার। মেয়েটাকে কেউ বুঝতে চেষ্টা করেনি। জোর করে শুধু ওর উপর পরিস্থিতিগুলো চাপিয়ে দেওয়াই হয়েছে। সে ওই পরিস্থিতির সামনা কিভাবে করবে তা কেউ ভাবেনি। ডিভোর্স দিতে বলেছেন আপনার মা। আমিও ডিভোর্স চাই। এসব আর সহ্য হয় না আমার। আমি হাঁপিয়ে গেছি। এই জীবন আমি কখনো কল্পনা করিনি। আপনি আমাকে ডিভোর্স দিন। বাবা মা যদি আমাকে নিতে না চায়, তাহলে দূরে কোথাও চলে যাব। তবুও এই দম বন্ধ হয়ে আসা সম্পর্কে থাকতে পারবো না। নিজের সব খুশি, সব সুখ হারিয়ে গেছে। আমি আমার স্বস্তি কোথাও খুঁজে পাচ্ছি না। এভাবে থাকলে একদিন আমি মরে যাব। নয়নতারা কাঁদছে। নক্ষত্র স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নয়নতারাকে দেখল। মেয়েটা কেঁদেই যাচ্ছে। নক্ষত্র ওকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতেই একসময় নয়নতারা ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়ল। নক্ষত্র ঘর থেকে বেরিয়ে সোজা ওর মার ঘরে গিয়েছে। মাকে ঘরে পেল না। রাগে তার কপালের শিরা দপদপ করছে। এত বছর মা বাবা কেউ তার কোন কাজে নাক গলায়নি। সে কি করছে, কিভাবে আছে জানতে চায়নি। এখন কেন তাহলে তার লাইফে ইন্টারফেয়ার করছে? তারাকে মা ওসব কথা শোনালো কেন? নক্ষত্র মাকে কল করল। রাগে কিরমির করে বলল, মমো, কোথায় তুমি? বাসায় কখন ফিরবে? হ্যাঁ, কথা ছিল। সামনাসামনি বলতে চেয়েছিলাম। আচ্ছা তাহলে ফোনেই শোনো। আমার বউয়ের সাথে বাজে ব্যবহার করার কোন অধিকার তোমার নেই। ও যেমন,
আমি ওকে তেমন রূপেই গ্রহণ করেছি। আমার শ্বশুর শাশুড়িকে অপমান করা মানে আমাকে অপমান করা। নিজের অবস্থায় ছেড়ে দাও আমাকে। আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, প্লিজ। ছোট থেকে যেভাবে একা ছেড়ে দিয়েছিলে, বাকি জীবনটাও ছেড়ে দাও। আমাকে নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে নক্ষত্র কল কেটে দিল। মা যে কেন বুঝতে চাইছে না। নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজে নিতে পারে। যখন তোমাদের দরকার ছিল, তখন তোমাদেরকে আমি পাশে পাইনি। এখন দরকার নেই। আমি নিজের মতো চলতে পারি। আমার জীবন আর ঝামেলা তৈরি করো না তোমরা প্লিজ। নয়নতারার বাবার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। নয়নের বিয়ের পর থেকে শরীরটাও কেমন খাপছাড়া ঠেকেছে। উনার প্রায় মনে হয় শরীরের ভেতর বড় কোন অসুখ বাসা বেঁধে ফেলেছে। এমনটা ভাবার কোন কারণ নেই। আসলে উনার আসল রোগ নয়নতারা উনার চোখের সামনে নেই। ইমন, আকিব ওরা ইলাকে খোঁজাখুঁজি করছে। ব্যর্থ চেষ্টা। উনি কখনো ইলাকে বাড়িতে পা রাখতে দিবে না। যে মেয়ে বাবা মা পরিবারের কথা না ভেবে বিয়ের দিন পালিয়ে যায়, সেই মেয়ের মুখ উনি বেঁচে থাকতে দেখবেন না। ইলার অপরাধের শাস্তি তার ছোট মেয়েকে পেতে হচ্ছে। অবশ্য নক্ষত্র ছেলেটা মন্দ না। নয়নের কষ্ট হতে দিবে না। তবুও তো মন থেকে চিন্তা দূর হয় না। নক্ষত্র ফোনে কারো সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরে। হ্যাঁ, পিক পাঠিয়ে দিচ্ছি আমি। যেভাবে পারিস, যেখান থেকে পারিস ওর খোঁজ বের করে দিবি। না, না, তোদের কিছু করতে হবে না। তোরা জাস্ট এটুকু জানবি ও এখন কোথায় আছে। বাকিটা ওর পরিবার দেখে নিবে। হ্যাঁ, রাখছি এখন। ঠোঁটে হাসি নিয়ে নক্ষত্র ঘরে এসে দেখে নয়নতারা বসে বসে ঘুমাচ্ছে। চোখ ভেজা। কান্না করেছে। চোখের পানি গালে শুকিয়ে লেগে আছে। নয়নকে দেখে নক্ষত্রর মায়া হলো। মনে মনে বলল, আর কয়টা দিন, তারপর তোমাকে আমি মুক্ত করে দেব। তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না নয়ন। তুমি আমাকে ভুল বুঝে নিজে কষ্ট পাচ্ছ। নক্ষত্র নয়নতারাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ওর মুখের দিকে কতক্ষণ চেয়ে থাকল। আলমারি থেকে ওর আর নয়নের কিছু কাপড় বের করে ব্যাগে ভরে নিল। আজ মা বাড়ি আসার আগেই সে নয়নকে নিয়ে বেরিয়ে পড়বে। খালাম্নি মাকে জানাবে না। ওই দিক দিয়ে টেনশন মুক্ত। সে নিজেও মাকে জানাবে না কোথায় গেছে ওরা। মা, বাবা কয়টা দিন একটু টেনশনে থাকুক। অবশ্য মা বাবা তার জন্য টেনশন করবে এটা ভাবাও বোকামি। তবুও মা কেন তারাকে কথা শোনালো। একটু শাস্তি তো মার প্রাপ্য। নয়নতারার ঘুম ভাঙার অপেক্ষায় বসেছিল নক্ষত্র। ওকে উঠতে দেখে বলল, চলো তাড়াতাড়ি উঠো। নয়নতারা হতবুদ্ধি হয়ে নক্ষত্রর দিকে কতক্ষণ চেয়ে থাকল। ঝগড়া হয়েছিল ওদের। এটাই কি ঝগড়ার পরের নমুনা? এতটা স্বাভাবিক। ঘুম থেকে ওঠার সাথে সাথে আগের মতোই হুকুম করছে। সাধারণভাবেও নয়নতারা কারো সাথে ঝগড়া করলে অন্তত ৩-৪ দিন তো কথা না বলে থাকে। নক্ষত্রর সাথে তো কত বড় ঝগড়া হলো। তার তো এখন ১ সপ্তাহ কথা না বলে থাকা উচিত। নক্ষত্র আবার তাড়া দিল, কি হলো বসে আছো যে? উঠো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো। যাও তারা। নয়নতারা নরল না। ঝগড়ার পরে কেউ স্বাভাবিক আচরণ করে না। অনেকদিন রাগ থাকে। সেও এমনটা করবে। নক্ষত্র বুঝল এই মেয়ে সহজে কথা শুনবে না। চোখ, মুখ কঠিন করে ফেলল সে। ধমকের সুরে বলল, কথা কানে যাচ্ছে না তারা? কি বলেছি আমি? ওঠে রেডি হতে বলেছি? নয়নতারা ভয় পেল। ব্যাগের দিকে চোখ গেল ওর। মনে মনে ভাবল, নক্ষত্র হয়তো তাকে বাবার বাড়ি রেখে আসতে চাইছে। খুশি হয়ে গেল নয়ন। যাক, ঝগড়া করে তাহলে ভালোই হয়েছে। ঝটপট ওঠে ৫ মিনিটের ভেতর নয়নতারা রেডি হয়ে এলো। নক্ষত্রর সামনে এসে দাঁড়িয়ে বলল, চলুন যাই। হতভম্ব নক্ষত্র কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে নিল। হঠাৎ এই মেয়ের মাথায় কোন কোন ভূত চেপে বসে তা শুধু এই মেয়েই জানে। নক্ষত্র বুঝতে পারে না। এতক্ষণ কথা শুনছিল না। এখন নিজেই যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। কি হলো, চলুন। যাবেন না? হ্যাঁ যাব। চলো। নয়নতারা খুশি মনে নক্ষত্রর আগে আগে ঘর থেকে বেরিয়ে গেল। নক্ষত্র ওর মতিগতি বুঝতে না পেরে পেছনে পেছনে পা বাড়াল। নয়নতারা ১৫। জেরিন আক্তার নিপা। নক্ষত্র গাড়ি নিল। নয়নতারা ওর পাশে উঠে বসে খুশি খুশি গলায় বলল, চলুন।
খালামনির বাসা চট্টগ্রাম। নক্ষত্র যে কয়বারই গেছে নিজের গাড়ি নিয়ে গেছে। গাড়ি যখন নয়নতারাদের বাড়ির রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা ধরল তখন নয়ন প্রায় চেঁচিয়েই বলল, এ কি, কোথায় যাচ্ছেন? আপনি পথ ভুল করেছেন। এদিক দিয়ে তো আমাদের বাড়িতে যাওয়া যায় না। ভুল পথে এসে পড়েছেন। আমাদের বাড়ির রাস্তা ওদিকে। পেছনে ফেলে এসেছেন। নক্ষত্র ড্রাইভ করতে করতেই নয়নতারাকে দেখল। বলল, তোমাদের বাড়িতে কে যাচ্ছে? কেন আমরা? আপনি আমাকে বাপের বাড়িতে রেখে আসতে যাচ্ছেন না? নয়নের কথা শুনে নক্ষত্র আকাশ থেকে পড়ল। তোমাকে বাপের বাড়িতে রেখে আসতে যাব কেন? আমাদের ঝগড়া হলো না। ঝগড়ার পর তো এরকমই হয়। বউ রাগ করে বাপের বাড়ি চলে যায়। আমিও তো ভেবেছিলাম আপনি রাগ করে আমাকে রেখে আসতে যাচ্ছেন। নক্ষত্র কাশতে লাগল। বলে কি এই মেয়ে? এর মাথার তার ছিঁড়ে গেছে নাকি? পাগলের মতো এসব কি বলছে? তুমি এমনটা ভাবছিলে? আমি তোমার উপর রাগ করে তোমাকে তোমাদের বাড়িতে রেখে আসতে যাচ্ছি। আর এজন্য তুমি এত খুশি হচ্ছিলে? এটা ভেবেই তুমি আমার আগে আগে রেডি হয়েছ। নয়নতারা মুখ নিচু করে নিল, নক্ষত্র ঠিক এখন তাকে বকবে। কিন্তু না, নক্ষত্র বকল না, বরং শব্দ করে হাসতে লাগল। নয়ন ওর হাসির শব্দ শুনে অবাক হয়ে তাকায়। নক্ষত্রর হাসির কারণ বুঝতে পারছে না সে। এত হাসির কি হলো? ও গড! তোমাকে নিয়ে আমি কোথায় যাব তারা? কি করব তোমাকে দিয়ে বলো তো? এতটা বাচ্চা কেন তুমি? আমি রাগ করে তোমাকে বাবার বাড়ি দিয়ে আসবো এটা তুমি ভাবলে কি করে? এরকম একটু আধটু ঝগড়া স্বামী স্ত্রীর মাঝে হয়েই থাকে। তাই বলে আমিও তোমার মতো পাগল নাকি? তুমি সত্যিই একটা আস্ত পাগল। নইলে এটা ভেবে এত খুশি হতে পারতে না। নক্ষত্র এখনো হাসি থামাতে পারছে না। নয়নতারার রাগ হলো। বাবার বাড়ি নিয়ে যাচ্ছে না। তাহলে কোথায় নিয়ে যাচ্ছে তাকে? আর এত বড় ব্যাগে কার জামাকাপড় নিয়েছে? নয়নতারা মিনমিন করে জানতে চাইল। আমাদের বাড়ি না গেলে তাহলে কোথায় যাচ্ছি আমরা? চট্টগ্রাম। আমার খালার বাড়ি। খালাতো বোনের বিয়ে। আমরা ওখানেই যাচ্ছি। বুঝেছ বোকা? নয়নতারার মুখ অমাবস্যার রাতের আকাশের মতো কালো হয়ে গেল। কি ভেবেছিল সে? আর কি হলো? নক্ষত্র আর চোখে নয়নতারাকে দেখেও কিছু বলল না। তারার বোকামি দেখে এত মজা লাগছে তার। এই মেয়ের মাথায় এসব ভাবনা কোত্থেকে আসে? সারাক্ষণ বাড়ি চলে যাবার কথাই ভাবে নাকি? খালাম্নির সাথে নক্ষত্রর আজ 1 বছর পর দেখা হচ্ছে। খালাম্নি ওদের বাড়িতে যায় না। মাও আসে না। তারও কোন দরকার ছাড়া চট্টগ্রাম আসা হয় না। মাঝে মাঝে কখনো এলে খালাম্নির সাথে দেখা না করে যায় না। খালাম্নির তাকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে গেল। নক্ষত্র আব্বু, কত বড় হয়ে গেছো তুমি। বাবা, কি মিষ্টি পুতুলের মতো মেয়েকে বিয়ে করেছ। ও নিশ্চয় তোমার পছন্দ। তোমার বাবা মার পছন্দ জানি আমি। যাচ্ছে তাই। ভালোই করেছ আব্বু। আল্লাহ, আমার বিশ্বাসই হচ্ছে না। এই মেয়ে আমার নক্ষত্র বাবার বউ। মনিকাও ওদের দেখে কম চিৎকার চেঁচামেচি করল না। নয়নতারাকে দেখে আহ্লাদে গলে পড়েছে সে। নিজের বিয়েতে নক্ষত্রকে পেয়ে খুশিতে পাগল হয়ে যাচ্ছে। আমি জানতাম তুমি আসবে। আম্মুকে বলেছিও, খালাম্নি আসতে না দিলেও ভাইয়া আসবে। জিজ্ঞেস করো আম্মুকে বলেছি কিনা? নক্ষত্র মনিকার মাথা হালকা চাপড় দিয়ে বলল, জিজ্ঞেস করতে হবে না। আমি জানি তুই একটা পাগলি। এখানে এসে নক্ষত্রর নিজেরও ভালো লাগছে। খালাম্নি কেমন তাকে পেয়ে খুশি হয়েছে। মনিকাও। এখানে সবাই কেমন আপন আপন লাগে। আর বাড়িতে আপনজনদেরও পর মনে হয়। নক্ষত্র বলেই গিয়েছিল সে এবার বউ নিয়ে এসেছে। মনিকার কথায় তারার কথা মনে পড়ল তার। ভাবি কই? দেখা করাবে না? এই ভাইয়া এখন এটা বলো না যে ভাবি আসেনি। তাহলে কিন্তু আমি খুব রাগ করব। নক্ষত্র আশেপাশে নয়নতারাকে খুঁজতে লাগল। কোথায় গেছে এই মেয়ে? এখানে কাউকে চিনে নাকি ও? তাকে না বলে কোথায় গেল? আল্লাহ, এই মেয়ে সব সময় ঝামেলায় মাথায় নিয়ে ঘুরে। মনিকা নক্ষত্রর হঠাৎ অস্থিরতা দেখে বলল, কি হয়েছে? কাকে খুঁজছ? গেল কই মেয়েটা? আমাকে না বলে কোথায় গেল? আজব তো। কে গেল কই? কাকে খুঁজছ? আরে তোর ভাবি, আমার বিয়ে করা বউ। দেখ তো কই গেল। পাচ্ছি না তো। আমার সাথেই তো থাকার কথা ছিল। মনিকা,
নক্ষত্র দুজন মিলে খুঁজে নয়নতারাকে বাড়ির ভেতর এসে পেল। খালাম্নি তখন তারাকে সাথে নিয়ে এসেছিল। নক্ষত্র খেয়ালই করেনি। এখন নয়নকে চোখের সামনে দেখে দেহে প্রাণ ফিরে পেল। নয়নতারা একটু সময়ের মধ্যে খালাম্নির সাথে কেমন মিশে গেছে। হেসে হেসে দুজন কথা বলছে। নক্ষত্র মনে মনে ভাবল, যাক, এখানে এসে তাহলে একদিক দিয়ে লাভ হয়েছে। তারার মন ভালো হয়ে গেছে। যতদিন এখানে থাকবে ও, ততদিন খালাম্নি মনিকার জন্য ওর মন খারাপ হতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলল নক্ষত্র। পরিবার মনে হয় একেই বলে। আসল পরিবারের মানে, পরিবারের অন্য সদস্যদের সুখে নিজে সুখী হওয়া, অন্যের হাসিতে মনে শান্তি পাওয়া। তার পরিবারকে কখনো পরিবার বলা যায় না। টাকা পয়সা দিয়ে সম্পর্ক তৈরি হয় না। হয় ভালোবাসা দিয়ে, তেমনি ঘরবাড়ি গাড়ি দিয়েও পরিবার হয় না। ছোট একটা কুঁড়েঘরও যদি সবাই একসাথে মিলে হাসি খুশি থাকতে পারে, ওটাকেই পরিবার বলে। দূর থেকে নক্ষত্রকে দেখে মনিকার এক কাজিন বলল, ওই ছেলেটা কে রে মনি? মনিকা এক দল ছেলেগুলোর দিকে তাকালো। ওখানে নক্ষত্রর সাথে আরো কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারল না ইমা কার কথা বলছে। তাই মনিকা জিজ্ঞেস করল, কোন ছেলেটা? আরে ওইদিকে দেখ না, নীল শার্ট। আরে ওই লম্বা ছেলেটা। কে রে ও? আগে তো কখনো দেখিনি। তোর আত্মীয়? মনিকা বুঝল ইমা নক্ষত্র ভাইয়ার কথা বলছে। সে হেসে বলল, ও আমার ভাই। ভাই? দূর, তোর আবার ভাইটাই কোত্থেকে এলো? আরে ও আমার খালার ছেলে। নক্ষত্র ভাইয়া? তোর খালাও আছে নাকি মনি? আছে একটা। যোগাযোগ নেই তেমন। ভাইয়া মাঝে মধ্যে আসে আমাদের বাড়িতে। তাই চিনিস না? ছেলেটা পুরা আগুন রে। ওর সাথে কথা বলিয়ে দে না মনি। হায়, কি হাসি! ওই হাসতেই মেয়েগুলা ফেসে যাবে। আমার আগে অন্য কেউ ওর সাথে ভাব জমানোর আগে আমাকে কথা বলিয়ে দে। নয়নতারা ওদের সাথেই ছিল। সে মুখ হা করে মেয়েটার কথা শুনছে। কেমন লুচ্চি মেয়ে! কোন মেয়ে যে কোন ছেলেকে দেখে এসব কথা বলতে পারে তা নয়নের জানা ছিল না। নয়নতারাও একবার মেয়েটার দৃষ্টি অনুসরণ করে নক্ষত্রকে দেখল। সত্যিই 32 দাঁত বের করে হাসছে। এত হাসির কি হলো? বাড়িতে থাকতে তো কখনো এভাবে হাসেনি। এখানে এসে মনে এত খুশি লেগেছে যে সারাক্ষণই ফিকফিকিয়ে যাচ্ছে। মেয়েটা কেমন করে নক্ষত্রের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। নয়নের এই ব্যাপারটা একটুও ভালো লাগলো না। মনিকা নয়নের মুখের দিকে তাকিয়ে হয়তো ওর মনের অবস্থা কিছুটা আন্দাজ করে নিয়েছে। সে হাসতে হাসতে ইমাকে বলল, তোর তো সারাজীবনই এই স্বভাব। কোন হ্যান্ডসাম ছেলে দেখলি মানেই পাগল হয়ে গেলি। এটাও জানার প্রয়োজন মনে করবি না ছেলেটা অলরেডি বিবাহিত। ইমার মন ভেঙে খানখান করে গেল। কাতর শব্দ করে বলল, না, ওর বউ আছে। না মনি না। বল তুই মিথ্যে বলছিস। ওভার অ্যাক্টিং বন্ধ কর। ওকে দেখ, ও হলো নয়নতারা, আমার মিষ্টি ভাবি, নক্ষত্র ভাইয়ার বউ। নক্ষত্র ভাইয়ার উপর এখন একমাত্র ওর অধিকার। ইমা তীক্ষ্ণ চোখে নয়নকে দেখল। তারপর হেসে ফেলে বলল, তুমি তো ভালো মেয়ে। তোমার সামনে তোমার বরকে নিয়ে এতগুলো কথা বললাম আর তুমি আমার চুল ছিঁড়ে নিলে না। আমি তোমার জায়গায় হলে যুদ্ধ বাঁধিয়ে দিতাম। আমার সামনে কোন মেয়ে আমার স্বামীর দিকে নজর দিবে, আর আমি তাকে ছেড়ে দেব? অসম্ভব। নয়ন কিছু বলল না। ইমা মেয়েটা চটপটে হলেও খারাপ না। তবুও তার রাগ হচ্ছে মেয়েটার উপর না, নক্ষত্রের উপর। এখনো কেমন দাঁত দেখিয়ে হাসছে। ছেলে ছেলে মিলে কি এমন গল্প করছে যে হাসি থামছেই না। ইমা নয়নের গাল টেনে দিল। তুমি ভীষণ মিষ্টি মেয়ে। তোমাকে আমার ভালো লেগেছে। দেখো নয়ন, এত হ্যান্ডসাম বরকে সামলে রেখো। পারলে আঁচলের নিচে লুকিয়ে রেখো। যা কাতিল করা হাসি। মেয়েরা না ওকে তোমার থেকে চুরি করে নেয়। পিচ্ছি মেয়ে তুমি, তখন কেঁদে কেটে বুক ভাসাবে। কথাটা নয়নের মনে গেঁথে গেল। তার খারাপ লাগতে শুধু করেছে। পরমুহূর্তে নয়ন ভাবল, আমি কেঁদে কেটে বুক ভাসাব কেন? উনাকে অন্য মেয়ে চুরি করে নিলে আমার আরো ভালো। আমি বাবার কাছে চলে যাব। সারাক্ষণ উনার ধমক, শাসন থেকেও বেঁচে যাব। নয়ন মুখে এই কথা বললেও মনে মনে রাগটা তো থেকেই গেল। মেজাজ কেমন খিটখিটে লাগছে। এতক্ষণ সবকিছু সুন্দর লাগছিল। জায়গাটা সাজানো পছন্দ হয়েছিল।
এখন সবকিছু অসহ্য লাগছে। মনিকার বিয়েতে ওর কাজিন মহলের বেশ কয়েকজনের মন ভেঙেছে। এক একজন নিজেদের দেবদাস মনে করছে। ওরা মনিকার বিয়ে মেনে নিতে পারছে না। আবার ওর বিয়েতে আসার লোভ সামলাতে পারেনি। বিয়ে বাড়িতে ভালো ভালো সব খাবার, সুন্দর সুন্দর সব মেয়ে। ওদের এসব কথা শুনেই নক্ষত্রর হাসি থামছিল না। হঠাৎ তার চোখ মনিকার সাথে দাঁড়ানো নয়নের উপর পড়ল। বাহ, নয়নকে তো শাড়িতে বেশ লাগছে। একদম পিচ্ছি লাগছে না, বড় বড় লাগছে। নক্ষত্রর কপালে ভাঁজ পড়ল। নয়ন তাকে দেখে ওভাবে মুখ মুচড় দিয়ে ওপাশে ফিরে গেল কেন? এই মেয়ের মতিগতি বোঝা তোর দ্বারা সম্ভব না নক্ষত্র। এই মেয়ের মাথার তার কয়েকটা ছিঁড়া। নয়নতারা 16। জেরিন আক্তার নিপা। নক্ষত্রর চোখ এখানে উপস্থিত সবার মাঝে একজনকেই খুঁজে যাচ্ছে। সবাই এখানে থাকলেও তার চোখ যাকে খুঁজছে সে এখানে নেই। অনেকক্ষণ ধরে পাগলিটাকে দেখছে না। কোথায় গেল? নক্ষত্র ছেলেদের ভিড় থেকে মেয়েদের দল তার কাছে এগিয়ে আসছে। ওখানে তারা থাকলেও থাকতে পারে। মেয়েটার মাথার তার সত্যিই ছেঁড়া। কখন কোথায় যায়, কি করে, কে জানে। 2টা মিনিট চোখের সামনে থাকবে না। ওকে আমার খুঁজে খুঁজে বের করা লাগে। বিয়ে করে ভালো জ্বালায় পড়েছি। তারাকে বিয়ে করা মানে নিজের শান্তির গলা টিপে হত্যা করা। মেয়েদের দলটায় সবাই ছিল, শুধু তারা নেই। নক্ষত্রকে ওদের কাছে আসতে দেখতে সবগুলো মেয়েই হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়ছে। কয়েকজন নানা ভঙ্গিমায় ওর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। নক্ষত্র ওদের কাউকেই পাত্তা দিল না। তারাকে এই দলে না দেখে সে মাঝপথ থেকেই ব্রেক কষে নিল। ঘুরে দাঁড়িয়ে অন্য দিকে হাঁটা ধরল। নক্ষত্রর এই কাজে কয়েকজন বেশ আহত হল। না পেরে একজন বলেই ফেলল, ও কি আমাদের মাঝ থেকে কাউকে পছন্দ করে? কে জানে। তবে ছেলেটা হট আছে, যার কপালেই জুটবে তার আর কিছু লাগবে না। আরে ও অলরেডি ম্যারিড। হাহ, বলছিস কি? হ্যাঁ, ওই ছেলে মনিকার কাজিন। বউ নিয়ে এসেছে। ওর বউকে দেখিসনি তোরা? না, আমি তো জানতামই না ওই ছেলে বিবাহিত। ওর বউটাও সুন্দর আছে, একদম বাচ্চা বাচ্চা। একজন জলে উঠে বলল, আজকাল সব শালারই কচি মেয়ে পছন্দ। ওর কথা শুনে আরেক দফা সবাই হেসে একে অন্যের গায়ে ঢলে পড়ল। দলের সবচেয়ে সুন্দরী মেয়ে নয়নতারাকে না দেখেই ওকে নিজের কম্পিটিশন বানিয়ে ফেলল। তোরা যত যাই বলিস, ওই মেয়ে নিশ্চয় আমার থেকেও সুন্দরী না। হাহ, ওরকম কত ছেলের আমার পেছনে পড়ে আছে। আমি কাউকে পাত্তাই দেই না। নক্ষত্র মেয়েগুলোর এসব আলোচনার কিছুই জানল না। তাকে নিয়ে কিছু মেয়ে মনে মনে কতদূর ভেবে নিয়েছিল তা নক্ষত্রর সম্পূর্ণ অজানা। নক্ষত্র পেছনে থেকে এসে মনিকার মাথায় টুকা মারল। তোর ভাবি কই রে মনি? অনেকক্ষণ ধরে দেখছি না, কোথায় গেল? মনিকা ভাবির প্রতি ভাইয়ের অত কেয়ার দেখে একটু মজা নিল। বাহ, বউয়ের কত খেয়াল রাখা হয়। আমার ভাইটা দেখছি ভাবিকে চোখে হারায়। 2 মিনিটের জন্য চোখের আড়াল হতে দিতে রাজি না। এতই যখন ভাবিকে মিস করছো, তাহলে ওকে একা না রেখে গিয়ে হাত ধরে সাথে সাথে রাখলেই তো পারো। তোর হিংসে হচ্ছে নাকি? ভীষণ। তোমার মতো যদি আমার ক্যাবলা বরটা হতো। হবে, যা দোয়া করে দিলাম। আমার থেকেও ভালো হবে। তোর খেয়াল রাখতে রাখতে জীবন তিতা করে ফেলবে। এরকম দোয়া করলে আমিও তোমার জন্য দোয়া করব, তোমার বউ যেন তোমাকে পাত্তাই না দেয়। নক্ষত্র এবার মনিকার চুল ধরে টান দিল। ব্যথা পাওয়ার জন্যই দিয়েছে। মনিকা ব্যথায় কাতরে উঠল। ভাইয়া, ভালো হলো না কিন্তু। খারাপ হলেও সই। এখন বল তারা কই? রুমে চলে গেল। কেন? জানি না। বলছিল মাথা ব্যথা। তবে আমার জানো কি মনে হয়? মাথা ব্যথা অজুহাত মাত্র। আসল কারণ অন্যটা। নক্ষত্র কপাল কোচকাল। মনিটা সারাজীবন অর্ধেক কথা পেটে রেখে দেয়। আসল কারণটা কি? তোমার উপর রেগে আছে সে। বাইরে ওর সামনে ইমা তোমাকে নিয়ে মজা করে কিছু কথা বলেছিল। সেসব শোনার পর থেকেই ভাবির মুখ থেকে হাসি উড়ে গেছে। ওখান থেকে সোজা ঘরে চলে গেছে। নক্ষত্র মনিকার গাধামিতে মনে মনে হতাশ হল। মনি যদি জানতো ওদের বিয়ে কোন পরিস্থিতিতে হয়েছে, তাহলে এই ধারণা মনে পুষত না। তারার মনে তাকে ঘিরে কোন ফিলিংস নেই। সে তো বরং নক্ষত্রকে ছেড়ে বাপের বাড়ি যেতে পারলেই বাঁচে। সারাক্ষণ ওই ধান্দাতেই থাকে।
ইমা টিমা যতই তারার সামনে তাকে নিয়ে কথা বলুক, তারার তাতে কিচ্ছু যাবে আসবে না। সে আরো হাসতে হাসতে নক্ষত্রকে অন্য মেয়ের হাতে তুলে দিয়ে নিজের জান বাঁচাবে। এই কথাগুলো ভাবতে নক্ষত্রর কেনই যেন খারাপ লাগলো। এমন লাগার কোন কারণ নেই। সে নিজেও তারাকে ভালোবাসে না। বোকাসোকা, অবুঝ, পাগলি জেদি একটা মেয়ে হিসেবে পছন্দ করে। কিন্তু এই পছন্দ সেই পছন্দ না। এই পছন্দ দিয়ে তারাকে সে সারাজীবন নিজের কাছে রাখতে পারবে না। নিজেদের ঘরের দিকে এগোতে এগোতে নক্ষত্র নিজেকেই যেন বলল, ইলার থেকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা আমার কাছে থাকবে। তারপর তার ইচ্ছে, সে চলে যেতে চাইলে আমি আটকাব না। তারাকে বাধা দেওয়ার আমার কোন অধিকার নেই। এমনিতেই ওকে যথেষ্ট কষ্ট দিয়ে ফেলেছি আমি। তারা যদি ডিভোর্স নিয়ে জীবনটা নতুন করে শুরু করতে চায়, তাহলে আমি খুশি খুশি তাকে ডিভোর্স দিব। তারাকে ভালো থাকতে দেখতে চাই আমি। যে কোনো মূল্যে ওর মুখে হাসি দেখতে চাই। ওকে সুখী দেখলে নিজের অপরাধ কিছুটা হয়তো কমবে। নক্ষত্র ঘরে এসে দেখে নয়ন সত্যি সত্যিই শুয়ে আছে। মুখ ওপাশে ফেরানো বলে নক্ষত্র নয়নতারাকে দেখতে পাচ্ছে না। কাচুমাচু হয়ে মেয়েটা শুয়ে আছে। দেখে নক্ষত্রর মাই হলো। মাথা ব্যথায় সত্যিই কষ্ট পাচ্ছে মেয়েটা। আর সে বউয়ের খোঁজ না নিয়ে বাইরে আড্ডা দিচ্ছিল। নয়নতারার শাড়ি পায়ের দিকে কিছুটা উপরে উঠে আছে। তার ফর্সা পায়ের অনেকটা দেখা যাচ্ছে। নক্ষত্রর চোখ সেদিকে গেলে সাথে সাথে ফিরিয়ে আনল। গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করল। নয়নতারা আগেই বুঝতে পেরেছে নক্ষত্র ঘরে এসেছে। তবুও সে নড়াচড়া করল না। নক্ষত্রকে বুঝতে দিল না সে নক্ষত্রর উপস্থিতি টের পেয়েছে। মনের মধ্যে সেই রাগটা এখনো রয়ে গেছে নয়নের। বাজে লোকটা শুধু তাকেই সারাক্ষণ ধমকের উপর রাখে। বাকি সবার সাথে কত হেসে হেসে কথা বলে। নয়ন নিজেও বুঝতে পারছে না সে ভেতরে ভেতরে জেলাস ফিল করছে। নক্ষত্র ডাকল, তারা। এই তারা। কোন সারা শব্দ নেই। নক্ষত্র বেডের দিকে এগিয়ে এলো। উকি দিয়ে নয়নের মুখ দেখতে চাইল। খুব মাথা ব্যথা হচ্ছে, তারা? কষ্ট হচ্ছে তোমার? নয়নতারা মনে মনে বলল, কার মাথা ব্যথা? আর কিসের মাথা ব্যথা? পরমুহূর্তে তার মনে পড়ল, মনিকাকে মাথা ব্যথার কথা বলেই ঘরে এসেছে সে। মনিকাই নিশ্চয় নক্ষত্রকে বলেছে। যাক, বজ্জাত লোকটা একটু টেনশন করুক। সে সত্যিটা বলবে না। কথা বলছো না কেন? তুমি কি ঘুমিয়ে আছো? নক্ষত্র বেশ নরম গলায় কথাগুলো বলছে। নয়নের মজাই লাগছে। নক্ষত্র ভাবল, তারা হয়তো ঘুমিয়ে আছে। সে নয়নতারার পাশে বসে ওর কপালে হাত রাখল। নয়ন বুঝতে পারেনি নক্ষত্র এমন কিছু করবে। নক্ষত্র ঠিক তার মাথার পাশে বসে আছে। নয়নের পিঠে ওর ছোঁয়া পাচ্ছে। তার কপালে যখন নক্ষত্রর স্পর্শ পেল ভেতরে ভেতরে কেঁপে উঠেছে নয়ন। সাথে সাথে নড়ে উঠল সে। একটু সরে গিয়ে বলল, কি হয়েছে? তোমার নাকি মাথা ব্যথা? হ্যাঁ, মাথা ব্যথা। তাতে আপনার কি? আপনি নিচে যান না। গিয়ে বিয়ে বাড়ি উপভোগ করুন। এটা কেমন কথা তারা? তুমি কষ্ট পাচ্ছ আর আমি গিয়ে সবার সাথে মজা করব। কেন করবেন না? এতক্ষণ তো করছিলেন। এতক্ষণ আমি জানতাম না তুমি মাথা ব্যথায় ঘরে চলে এসেছ। জানলে আমিও অনেক আগেই চলে আসতাম। তুমিও তো আমাকে জানাওনি। রুমে আসার আগে তোমার আমাকে বলে আসা উচিত ছিল। হ্যাঁ, আমি মাইক হাতে নিয়ে সবাইকে জানিয়ে আসতাম আমার মাথা ব্যথা। নক্ষত্র বুঝল তারা ব্যথা সহ্য করতে না পেরেই হোক বা তার উপর রাগ করেই হোক, দুইটার থেকে একটা কারণে এরকম রেগে যাচ্ছে। এদিকে ফিরো তো। আমি তোমার কপাল ম্যাসাজ করে দিই। আরাম পাবে। আমি খুব ভালো ম্যাসাজ দিতে পারি। লাগবে না। এমনিতেই ব্যথা সেরে যাবে। আপনি যান। আপনার জন্য অনেকে হয়তো অপেক্ষা করছে। নক্ষত্রর এবার তারার উপর রাগ হতে লাগল। তোত্তারামির একটা সীমা আছে। নিজে কষ্ট পাচ্ছে তবুও তোত্তারামি ছাড়ছে না। নক্ষত্র গলাটা একটু কঠিন করল। আজব কথা বলছো তো। আমার বউ ঘরে শুয়ে কষ্ট পাবে আর আমি বাইরে গিয়ে ঘাস কাটব। যা বলছি তা করো। এদিকে ফিরে শো। তাকাও আমার দিকে। বলছি মাথা ম্যাসাজ করে দিই। তা না। সারাক্ষণ আমার কথার অবাধ্য না হলে তোমার চলে না। মনে হচ্ছে আমার ধমক না খেলে তোমার পেটের ভাত হজম হয় না। বকা খাওয়ার জন্যই এরকম তোত্তারামি করো।
নয়নের আরো রাগ হলো, মনে মনে নক্ষত্রর মাথামুন্ডু চিবিয়ে খাচ্ছে সে। পারলে নক্ষত্রর চুল টেনে ধরে। মুখে বলছে বউকে ফেলে গিয়ে ঘাস কাটবো নাকি? কাজে তো সেরকমই করে। বউকে একা রেখেই সারাটা সময় দূরে দাঁড়িয়ে হাসছিল। মুখ থেকে হাসি সরছিলি না। মেয়েগুলোকে দেখে ইচ্ছে করে হাসছিল। আমি কি বুঝি না মনে করেছে? সব বুঝি আমি। সুন্দর মেয়ে দেখলে কোন ছেলেদেরই মাথা ঠিক থাকে না। উনিও অন্য সব ছেলের থেকে আলাদা হবে এমনটা কেন ভাবতে গেলাম আমি? গাধা নয়ন, তুই একটা আস্ত গাধা। নক্ষত্র এতক্ষণে নয়নের বাহু ধরে ওকে নিজের দিকে ফিরিয়ে নিল। নয়ন চোখ বন্ধ করে রেখেছিল। নক্ষত্র কিছুক্ষণের জন্য নয়নের মুখের উপর থেকে চোখ সরিয়ে আনতে পারছিল না। সে নয়নের কপালে মৃদু করে চেপে চেপে ম্যাসাজ করে দিচ্ছে। নয়ন কয়েকবার বাধা দিলে নক্ষত্র দিল এক ধমক। চুপ! একদম নড়াচড়া করবে না। তোমার গলা টিপে ধরছিল না আমি? মেরে ফেলবো না তোমাকে। ভয় নেই। তোমার আরামের জন্যই মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নড়াচড়া করলে বাইরে নিয়ে গিয়ে সাউন্ড বক্সের সামনে দাঁড় করিয়ে রাখব। তখন মজা বুঝবে। নয়ন বেচারি নিজের জালে নিজেই ফেঁসে গেল। এখন মাথা ব্যথা নেই বললেও ফেঁসে যাবে। ব্যথা আছে বলে নাটক চালিয়ে গেলেও কতক্ষণ এভাবে পড়ে থাকতে হবে কে জানে? লোকটা ওকে সহজে ছাড়বে না। তবে একটু পর থেকে নয়নের ভালোই লাগছিল। নক্ষত্র আলতো হাতে চুলে বিলি কেটে দিচ্ছে। ঘুম এসে যাচ্ছে তার। আস্তে আস্তে নয়নের রাগও কেটে যাচ্ছে। নক্ষত্রর উপর এখন আর ততটা রাগ কাজ করছে না। একসময় নয়ন আধঘুমে চলে গেলে নক্ষত্র নিজের সুবিধার জন্য নয়নের মাথা ওর কোলের উপর তুলে নিল। বাঁকা হয়ে বসে থেকে থেকে কোমর ব্যথা করছিল। এবার সোজা হয়ে বসে বউয়ের সেবা করুক। বিয়ে করেছ বাবা, আর বউয়ের সেবা করবে না? এমনটা কি হয়? কাজে তো লেগেই পড়েছ। এখন লেগেই থাকো। তোমার কপালে শেষ পর্যন্ত বউয়ের মাথা টিপাও লেখা ছিল। সন্ধ্যার পরের পুরো সময়টা নয়ন ঘুমিয়েছে। নক্ষত্র ওকে জাগাল না। নিজেও উঠে চলে গেল না। এ কিভাবে বসে রইল? মনিকা এসে একবার তাকে এই অবস্থায় দেখে গেছে। পরে একবার খালাম্নিকেও ধরে নিয়ে এসে দেখিয়েছে। খালাম্নি, মনিকা দুজন মিলে মজাও নিয়েছে অনেক। খালাম্নি তাকে অলরেডি বউ পাগলা নিক নেম দিয়ে ফেলেছে। নয়নতারা 17। জেরিন আক্তার নিপা। অল্প কিছুক্ষণের মধ্যেই নয়নের মাথা ব্যথার কথাটা পুরো বিয়ে বাড়ির সব মানুষ জেনে গেল। নক্ষত্র যে পুরোটা সময় জুড়ে বউয়ের পাশে বসে ওর সেবা করেছে এটাও কারো অজানা রইল না। নক্ষত্র নিচে নেমে এলে বাড়ির বয়স্ক মহিলাগুলো ওকে দেখে মুখ টিপে হাসছে। মনিকার দাদি বললেন, কি ভাই, মাথা ব্যথা কমছে নাকি ঔষধ লাগবো? নক্ষত্র চোখ পাকিয়ে মনিকার দিকে তাকালো। সবই পাজি মেয়েটার কাণ্ড। নাতবউ কই এখন? ওরে আমার কাছে নিয়ে আয়। মাথায় চুপচুপা কইরা তেল দিয়া দেই। মনিকার দাদিকে নক্ষত্র নিজের দাদিই মনে করে। আসলে ছোটবেলায় তার নিজের দাদা দাদি মারা গেছে। যার ফলে কখনো দাদা দাদির ভালোবাসা পায়নি সে। মাঝে মাঝে এখানে এলেও মনিকার দাদির সাথে তারও একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। নক্ষত্র দাদির পাশে বসতে বসতে বলল, তার আর দরকার নেই দাদি। নাতবউ ঘুমোচ্ছে। বাবা নাতি, তুই তো তোর দাদাকেও পিছে ফেলে দিলি। তোর দাদাও তোর মতো আমার এরমকি খেয়াল রাখত। নয়নতারার ঘুম ভাঙলে সে ঘর থেকে বেরিয়ে এলে দেখা গেল সবাই তার সুস্থতার কথা জিজ্ঞেস করছে। নয়ন প্রথমে কারো কথাই বুঝতে পারেনি। তবুও উত্তরে হ্যাঁ সূচক মাথা নাড়িয়েছে। নক্ষত্রর খালা ওকে একা ডেকে নিয়ে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে মা? মাথা ব্যথা কমেছে? পেইন কিলার লাগবে? দেব? সবার সাথে মিথ্যা বলতে নয়নের নিজেরই খারাপ লাগছিল। লোকটা ভীষণ বাজে। সবাইকে তার মাথা ব্যথার কথা বলাটা কি এতই জরুরি ছিল? অসভ্য লোক। আন্টি কিছু লাগবে না। আমি ভালো আছি। আপনারা শুধু শুধু দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা না করে উপায় আছে। ভালো মেয়ে এসেছ। এখন যদি অসুস্থ হয়ে ফিরে যাও তাহলে তোমার শাশুড়ি আমাকে কথা শোনানো থেকে বাকি রাখবে? এমনিতেই আমাদের দুবোনের মধ্যে কিছুই ঠিক নেই। তার উপর যদি আমার মেয়ের বিয়েতে এসে ওর ছেলের বউয়ের কিছু হয়, তাহলে সম্পর্ক যেটুকু বাকি আছে তাও শেষ হয়ে যাবে। নয়নতারা মনে মনে দীর্ঘশ্বাস ফেলল।
ভাবল, শাশুড়ি মা আমাকে চোখে দেখতে পারেন না। আমি সুস্থ থাকলেই কি আর অসুস্থ? আমার জন্য উনার কোন চিন্তা নেই। উনি তো বরং আমার কিছু হলেই খুশি হবেন। যে কোনো মূল্যে ছেলের ঘাড় থেকে নামাতে চান আমাকে। আমি তো তেঁতুল গাছের পেত্নী। উনার ছেলের ঘাড় মটকে খাবো। নয়নতারা এই দুই বোনের ব্যাপার কিছুই বুঝতে পারেন না। নক্ষত্রর সাথে খালার এত ভালো সম্পর্ক, অথচ ওর মা বোনের মেয়ের বিয়েতে এলো না কেন? আপনাদের দুই বোনের মাঝে সম্পর্ক এমন কেন? আর বলো না মা, তোমার শাশুড়ি টাকার নদীতে পড়ে অন্ধ হয়ে গেছে। আগে আমাদের সম্পর্ক ঠিক না থাকলেও এতটা খারাপ ছিল না। আমার স্বামী যা কামাই করে তা দিয়ে আমাদের দিন সুখে কেটে যায়। তবুও ফ্যামিলি প্রোগ্রামে কখনো একসাথে হলে তোমার শ্বশুর নানাভাবে আমার স্বামীকে কথা শোনাতে ছাড় দিত না। আমারও একদিন রাগ উঠে গেল। সবার সামনেই বড় বোনের স্বামীকে আচ্ছামতো ধুইয়ে দিলাম। তারপর থেকেই আমাদের যাওয়া আসা, দেখা করা বন্ধ। তুই যে তোর স্বামীর অপমান সহ্য করতে না পেরে বোনের সাথে সম্পর্ক ভেঙে দিলি। আমি তাহলে কিভাবে আমার স্বামীর অপমান সহ্য করব? আমার স্বামী যে কয় টাকাই উপার্জন করুক আমরা তো তাতেই চলে যাচ্ছি। তোদের কাছে তো হাত পাচ্ছি না। কিন্তু মা তোমার শাশুড়ি এসব কথা বুঝে না। নয়নতারা মনে মনে ভাবল, মেয়েদের কাছে তাদের স্বামীর সম্মান কতটা প্রিয়। নিজের স্বামীর অপমানে আপন বোনের সাথেও লড়তে পারে। সম্পর্ক শেষ করে দিতে রাজি অথচ স্বামীর অপমান সহ্য করতে রাজি না কেউ। সে নিজেকেই ভাবল এবার ইলা আপু ফিরে এসে যদি কখনো নক্ষত্রকে চায় তাহলে কি সে দিয়ে দিবে? নাকি নক্ষত্রকে বিয়ের দিন ফেলে অন্য কারো সাথে চলে যাওয়ার জন্য আপুকে কথা শোনাবে? আজ মনিকার বিয়ে। নিজের বিয়ের দিন মনিকা কত খুশি। ওর চোখ মুখে দেখাই বোঝা যাচ্ছে ও নিজের বিয়ে নিয়ে সত্যিই খুশি। নয়নের বারবার নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। অবশ্য সেদিন জানত না ওই দিন যে আপুর জায়গায় তার বিয়ে হবে। সকাল থেকে আনন্দ ফুর্তিতেই দিন কাটিয়েছিল। আপু চলে যাবে ভেবে কষ্ট হচ্ছিল। কিন্তু নিজের বিয়ের দিন মেয়েদের কেমন ফিল হয় সেটা নয়ন কখনো বুঝতে পারেনি। নক্ষত্র কখন নয়নের পাশে এসে দাঁড়িয়েছে তা সে খেয়ালই করল না। নক্ষত্র নয়নতারাকে হালকা ঠেলা দিয়ে জিজ্ঞেস করল, কি অত ভাবছ? নয়নতারাও মুখ ফসকে বলে ফেলল, নিজের বিয়ের দিন মেয়েদের কেমন অনুভূতি হয়? নক্ষত্র বেচারা প্রশ্নটা করেও বোকা হয়ে গেল। সত্যিই তো, নয়নের সাথে তার বিয়ের কোন আচার অনুষ্ঠানই করা হয়নি। যার সাথে করা হয়েছিল সে তো পালিয়ে গেল। নয়ন বেচারি এসবের কিছুই জানেনি। বুঝেছি, কোন নিয়ম টিয়মও পালন করেনি। নক্ষত্র পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেসে বলল, মনিকার বিয়ে দেখে তোমারও এসব নিয়মনীতি, আচার অনুষ্ঠান পালন করার ইচ্ছে হচ্ছে নাকি? হলে বলতে পারো, আবার না হয় সব নিয়ম মেনে বিয়ে করার মতো বিয়ে করব আমরা। নয়নতারা ঝট করে একবার নক্ষত্রর দিকে ফিরল। কি ভেবেই যেন কিছু না বলেই চলে গেল। নয়ন চলে গেলে নক্ষত্র ফোঁস করে দম ফেলল। মাঝে মাঝে কি আবোলতাবোল যে বলিস নক্ষত্র, মুখে লাগাম দে। যে মেয়ে 24 ঘন্টা বাপের বাড়ি চলে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে, কোন ছুতো পেলেই হয় তার। তুই ওই মেয়েকে আবার বিয়ের কথা বলছিস? লজ্জা হওয়া উচিত তোর। একটা মেয়ে। নয়নতারা মেয়েটাকে চেনে না। সে এসে নয়নের পাশে দাঁড়ালো। ওকে কেমন চোখে দেখতে লাগলো। দেখে বাচ্চা মনে হলে কি হবে? তুমি তো ভীষণ পাকা মেয়ে, আস্ত চালাক। নয়নতারা মেয়েটার কথা কিছুই বুঝল না। কে এই মেয়ে? তাকেই বা এসব কথা কেন বলছে? আমি জানি কাল তুমি মাথা ব্যথার নাটক করে সবটা সময় তোমার স্বামীকে তোমার কাছে আটকে রেখেছ, যেন ও আমাদের কাছে বিশেষ করে আমার কাছে আসতে না পারে। ঠিক বলছি না আমি? নয়নতারা এবার বুঝল, কি বজ্জাত মেয়েরে বাবা। নির্লজ্জ একেবারে। অন্যের স্বামীকে নিয়ে কথা বলছে, তবুও কথায় কত তেজ। নয়ন যা জীবনে কারো সাথে করেনি তা আজ এই মেয়েটার সাথে করল। করা কয়েকটা কথা শুনিয়ে দিল মেয়েটাকে। উনি আমার স্বামী। নাটক করি আর যাই করি উনাকে আমার কাছে আটকে রাখার অধিকার আমার আছে। আর আমি যদি উনাকে আপনার কাছে যেতেও বলি না, তবুও উনি তা করবেন না। আপনার মতো মেয়েদের উনি খুব ভালো করেই চিনে। স্বামী স্ত্রীকে একসাথে দেখে যে মেয়ের জলে সে কখনো ভদ্র ঘরের মেয়ে হতে পারে না। এই মেয়ে মুখ সামলে কথা বলো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো?
আমি তোমাকে, আমার অত জানার দরকার নেই। আপনি যেই হন না কেন, নিজের চোখ দুটো সামলে চলবেন। অন্যের স্বামীকে দেখে গলে পড়বেন না। আমার উনি তো হয়তো আপনার দিকে তাকিয়েও দেখেনি। তাহলে উনাকে নিয়ে আপনার এত আগ্রহ কেন? নয়নের কেন এত রাগ উঠল সে নিজেও জানে না। এতগুলো কথাই বা সে কিভাবে বলতে পারল? নক্ষত্রকে নিয়ে অন্য কোন মেয়ে আগ্রহ দেখালে তার রাগ হয় কেন? নয়নতারা নিজের উপরই বিরক্ত। ঝগড়াঝাটি তার স্বভাবে ছিল না। এখন দেখা যাচ্ছে ওই বদলোকের সাথে পড়ে কিছু দিনে ঝগড়াটাও বেশ ভালোই শিখে নিয়েছে। নয়নতারা চলে যেতে নিচ্ছিল। ওই মেয়েটা পা দিয়ে ল্যাং মেরে ওকে ফেলে দিতে চাইল। আর ঠিক তখনই মুভির হিরোদের মতো নক্ষত্র এসে তাকে ধরে ফেলল। নয়নকে নিজের বাহুতে নিয়ে নক্ষত্র বলল, ঠিক আছো তুমি? হায়, সবকিছু এমন কাল্পনিক মনে হচ্ছে কেন? নয়নতারার নিজেকে মুভির হিরোইনদের মতো লাগছে। বাস্তবেও যে এমন ঘটতে পারে তা সে ভাবেনি কখনো। ওই মেয়েটাকে এখন কপালে দুই সিংওয়ালা চুড়াইলের মতোই মনে হচ্ছে। নয়নতারা নিজের অজান্তেই মেয়েটাকে জ্বালানোর জন্য নক্ষত্র হাত আঁকড়ে ধরল। হ্যাঁ, ঠিক আছি আমি। পায়ের নিচে কোন তেলাপোকা এসে পড়েছিল বোধহয়। তেলাপোকা? নক্ষত্র ভারী অবাক হল। এত মানুষের ভিড়ে তেলাপোকা কোত্থেকে আসবে? আর এলেও তো সমস্যা। এক্ষুনি চিৎকার চেঁচামেচি লেগে যাবে। আজকালকার মেয়েগুলো যা ন্যাকা সাজতেন পারে। বলো কি, তেলাপোকা কোত্থেকে এলো? তুমি শিওর দেখেছ? এখন কোথায় গেল? আহ, আপনি না বড্ড বেশি কথা বলেন। চলুন তো আমার সঙ্গে। কিন্তু নয়ন নক্ষত্রর কোন কথা শুনল না। সে ওর হাত ধরে টেনে নিয়ে যাবার সময় মেয়েটাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে চলে গেল। ডাইনি মেয়ে, অন্যের বরের উপর নজর দেয়। যাকে ঘিরে এই কয়টা দিন সম্ভব আয়োজন ছিল। যার জন্য বাড়িটা আলোয় আলোকিত করা হয়েছে। একটু আগ পর্যন্ত হইচই, মানুষের আনাগোনায় বাড়িটা গমগম করছিল। এখন সবই আছে, শুধু সেই মানুষটাই নেই। একটু আগে মনিকার বিদায় হয়ে গেছে। বরের গাড়িতে ওঠে শ্বশুরবাড়ি যাবার সময় মনিকা কতই না কান্নাকাটি করেছে। মা, বাবা, দাদি, নক্ষত্র এমনকি তাকে জড়িয়ে ধরেও কেঁদেছে। অথচ বিদায়ের মুহূর্তেও আগ পর্যন্ত নয়ন ভেবেছিল মনিকার হয়তো সবাইকে ছেড়ে যেতে কষ্টই হবে না। কত খুশি দেখাচ্ছিল ওকে। বড় তো ওরই পছন্দের। নয়ন আজ বুঝতে পারল, বর নিজের পছন্দের হলেও সব মেয়েদেরই বাবার বাড়ি ছেড়ে আসতে কষ্ট হয়। যেমন তার হয়েছিল। সে তো শুধু শুধু নক্ষত্রকে দোষ দিয়ে যাচ্ছিল। ভেবেছিল হঠাৎ বিয়ে হয়ে গেছে বলেই তার কষ্ট হচ্ছে। মনিকা যখন নক্ষত্রকে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন নয়ন দেখেছে। নক্ষত্রর চোখও কেমন লাল হয়ে গেছিল। নক্ষত্রের চোখে ওর চোখ পড়লে নক্ষত্র হেসেছিল। সেই হাসিও নয়নের কাছে কান্নার মতোই মনে হয়েছে। মনিকার বিদায়ের পর বাড়িটা এখন গুম মেরে গেছে। চারিদিকে আলো জ্বললেও যেন এক মুহূর্তে সবখানে অন্ধকার নেমে এসেছে। নক্ষত্র খালাম্নিকে দেখে। মনিকা খালাম্নির একমাত্র মেয়ে। আর কোন সন্তান নেই খালাম্নির। সেই মেয়েও আজ পরের বাড়ি বউ হয়ে চলে গেল। খালাম্নির কষ্ট যেন নক্ষত্র উপলব্ধি করতে পারছে। সে মনে মনে বলল, আমি যদি কখনো মেয়ের বাবা হই, আল্লাহ যদি আমাকে মেয়ে সন্তানের বাবা হবার সৌভাগ্য দান করেন, তাহলে কখনো আমি মেয়েকে বিয়ে দেব না। দিলেও ঘরজামাই নিয়ে আসব। খালাম্নির মতো, না পৃথিবীর সব বাবা মায়ের মতো এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। নক্ষত্র নয়নতারার বাবার কথা মনে পড়ল। এই জন্যই হয়তো মানুষটা প্রথমে তার উপর রেগেছিল। সেদিন ঘরে ডেকে নিয়ে গিয়ে কত সুন্দর করে কথাগুলো বুঝালো। শ্বশুরের বলা কথাগুলো নক্ষত্রর মনে পড়লে সে বড় অনুতপ্ত হল। উনার এত আদরের মেয়ের সাথে আমি ঠিক করছি না। নয়নের সাথে আমাকে আরেকটু নরম হতে হবে। ওর সাথে আমি প্রয়োজনের থেকে একটু বেশি কঠিন ব্যবহার করি। যে মেয়ে কখনো কারো মুখ কালো করে কথা শুনেনি, সে আমার ধমক, বকা খেয়ে নিশ্চয় কষ্ট পায়। দীর্ঘশ্বাস ফেলল নক্ষত্র। কিন্তু আমারই বাকি করার আছে। কঠিন না হলে যে এই মেয়েকে সামলানো মুশকিল হয়ে পড়ে। সবার আদরে আদরে ঘাড়ত্তারা হয়েছে একটা। মিষ্টি কথা শুনতেই চায় না। নয়নতারা একা এক কোণে দাঁড়িয়ে আছে। নক্ষত্রর চোখ তাকে খুঁজে নিল। আজকের পর থেকে আর বকব না। ধমকও দেব না। ভালোবেসে বুঝালে নিশ্চয় বুঝবে।
তোর নিজেরও তো ধৈর্য কম নক্ষত্র। তোকে বুঝতে হবে, তোর বউ এখনো কতটা অবুঝ। ওকে আগে বড় হতে দে। তারপর না হয় ও তোর কথা মতো চলবে। নয়নতারা 18। জেরিন আক্তার নিপা। দুদিন পর ওরা বাড়ি ফিরে এলো। খালাম্নির মন খারাপ ছিল বলে নক্ষত্র আরো 2 দিন থেকেছে। তারপর মনিকা চলে এলে নক্ষত্র নয়নতারাকে নিয়ে চলে এসেছে। 2 সপ্তাহ সে বাড়িতে ছিল না। কাউকে বলেও বের হয়নি। মা নিশ্চয় টেনশন করছে। গাড়িতে বসে নয়নের মন কেমন করছিল। 2টা সপ্তাহ কিভাবে কেটে গেল বলতেই পারল না। সবার সাথে কত হাসি খুশি ছিল। এবাড়ির মানুষগুলোও কত ভালো। সবাই কত মিলেমিশে থাকে। ওই বাড়িতে তো প্রথম কথা মানুষই নেই। বিয়ের পর থেকে শ্বশুরের মুখ দেখেনি নয়ন। শাশুড়িকে যাও কয়দিন দেখেছে কিন্তু শাশুড়ি মা বড় ঝগড়াটে। তাকে সেদিন কতগুলো কথা শোনালো। এখানে আসবে শুনে আসার ইচ্ছে হয়নি। আর এখন যাওয়ার সময় যেতে ইচ্ছে হচ্ছে না। মন খারাপ লাগছে। সবাইকে এক বাড়িতে নিয়ে থাকতে পারলে কত মজা হতো। বাবার বাড়ির সবাই, শ্বশুর বাড়ির সবাই, কারো জন্যই তখন মন খারাপ হতো না। দুঃখ বলে কিছুই থাকতো না তখন। নক্ষত্র অনেকক্ষণ ধরে পাশে বসে থাকা নয়নতারাকে লক্ষ্য করছিল। মন খারাপ নাকি? মুখ গোমরা করে এরকম চুপ মেরে আছে কেন? সকাল থেকে সে একটা বোকাও দেয়নি। মুখ কালো করেও কথা বলেনি। তাহলে সমস্যা কোথায় হলো? কে কি বলল? সামনে নির্জন ফাঁকা রাস্তায় চোখ রেখে ড্রাইভ করতে করতে নক্ষত্র আর চোখে নয়নকে দেখল। তার দিকে নয়নের খেয়াল নেই। সে নিজের দুনিয়ায় ডুবে আছে। নক্ষত্র মুচকি হাসল। বলল, কি হয়েছে? মন খারাপ কেন? নয়নতারা সোজাসাপটা উত্তর দিল, এতদিন সবার সাথে ছিলাম। এখানে কত মানুষ। সময় কিভাবে কেটে যায় বোঝাই যায়নি। ফিরে গেলেই তো আমি আবার একা হয়ে যাব। আপনাদের বাড়িতে কোন মানুষ নেই? আপনি নিজেও বাড়িতে থাকেন না। সারাটা দিন আমাকে বাড়িতে একা থাকতে হয়। অত বড় বাড়িতে একা থাকতে আমার ভালো লাগে না। ভয় লাগে। নয়নতারা সত্যি সত্যিই মন খারাপ করে বসে রইল। নক্ষত্র এই মেয়েকে বুঝতে পারে না। এখানে আসার সময় মানা করছিল। আসতে চাচ্ছিল না। আর এখন যাওয়ার সময় মন খারাপ করছে। সে নয়নের মন ভালো করার জন্য বলল, আচ্ছা, ফিরে গিয়ে না হয় অনেকদিন তোমাদের বাড়িতে থেকে আসবে। নক্ষত্রর এই কথায় নয়নতারা কিছুটা খুশি হলেও পুরোপুরি হতে পারল না। কেন পারল না সে নিজেও জানে না। নয়নতারা এখনও তার মন খারাপ হওয়ার আসল কারণটাই হয়তো বুঝতে পারছে না। এখানে 14 দিনের সবটা সময় নক্ষত্র তার আশেপাশে, চোখের সামনেই ছিল। ফিরে গিয়ে অনেক কিছুই বদলে যাবে। নক্ষত্র আবার তাকে বকাবকি করবে। তার উপর রাখবে। এখানে নক্ষত্র তার কত খেয়াল রেখেছে। নয়নতারা বাবার বাড়ি যাবার কথা শুনেও খুশি হয়নি দেখে নক্ষত্র নিজেও কিছুটা চিন্তায় পড়ে গেল। এই চাপা স্বভাবের মেয়ের মন খারাপের কারণ কখনো জানতে পারবে না সে। বাড়িতে এসেই মায়ের সামনে পড়ল নক্ষত্র। নক্ষত্র, কোথায় গিয়েছিলে তোমরা? আমাকে বলে যাওয়ারও প্রয়োজন মনে করলে না। মা হিসেবে তোমার কোন কথা জানার অধিকার আমার নেই। ফোন তুলছ না। নিজেও কিছু বলে গেলে না। তোমার জন্য আমার কতটা টেনশন হয়েছে জানো তুমি? তুমি এতটা কেয়ারলেস কিভাবে হলে নক্ষত্র? আমাকে টেনশন দিতে তোমার ভালো লাগে? বাহ, শুনে ভালো লাগলো। আমার জন্য তোমার টেনশন হয়। একমাত্র ছেলের কথা ভাবো তাহলে তুমি। আমি তো জানতামই না। এখন শুনে সত্যিই ভালো লাগছে। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। মা ছেলের দিকে ভর্ৎসনার দৃষ্টিতে তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে নয়নকে দেখল। উনার এখন মনে হতে লাগলো, সব এই মেয়ে করেছে। সেদিন এই মেয়েকে কথা শুনিয়েছিল বলে, এই মেয়ে তার ছেলেকে তার বিরুদ্ধে উস্কানি দিয়েছে। তাই নক্ষত্র উনার সাথে এভাবে কথা বলছে। এর আগে নক্ষত্র কখনো উনাকে না বলে কোথাও যায়নি। মনে মনে তিনি নয়নের বাবা মা তুলে গালি দিয়ে ওকে শায়েস্তা করার কথা ভাবছে। ছোট লোকের বাচ্চা, আমার থেকে আমার ছেলেকে দূর করবি তুই। নইলে তো এই বাড়ির উপর নিজের রাজত্ব ছড়াতে পারবি না। হানিমুনে গিয়েছিলি। হানিমুন। এই বাড়ির মালকিন হওয়ার তোর স্বপ্ন আমি বের করছি। ঝেঁটিয়ে তোকে এই বাড়ি থেকে বিদায় করতে না পারলে আমিও নক্ষত্রর মা না। দেখি ছেলের কাছে কে বড়, মা নাকি বউ?
মাকে দাঁড় করিয়ে রেখেই নক্ষত্র নয়নের হাত ধরে ভেতরে চলে এলো। চলো তারা, অনেকটা পথ জার্নি হয়েছে, ঘরে গিয়ে রেস্ট নিবে। এই মেয়েকে বেশিদিন আমি আমার বাড়িতে থাকতে দেব না। খুশি শীঘ্রই এই মেয়েকে আমার ছেলের মাথা থেকে ঝেড়ে ফেল। পরের দিনটা বাড়িতেই কাটল। অবশ্য নয়নতারা একাই বাড়িতে ছিল। বাড়ি ফিরে আসার পর নক্ষত্র 2 মিনিটের জন্য বাড়িতে স্থির থাকছে নাকি? নয়নের রাগই হলো। পুরোটা সময় একা একা এই ভূত বাড়িতে সে কি করে এই খোঁজটাও লোকটা রাখে না। পরের দিন নক্ষত্র নিজে নয়নতারাকে নিয়ে শ্বশুর বাড়ি গেল। আজ তোমাদের বাড়িতে যাব, রেডি হয়ে নাও, তোমাকে রেখে আমি রাতে চলে আসব। নয়নতারার বাবার বাড়ি যাবার আনন্দ কিছুটা কমে গেল যেন। আজকাল তার কি হয়েছে সে নিজেও বুঝতে পারছে না। অদ্ভুত এক রোগে ধরেছে তাকে। কয়দিন আগেও যে মানুষটা তার চোখে বিষের মতো লাগত, এখন তাকেই সর্বক্ষণ তার চোখ খুঁজে বেড়ায়। মানুষটা আর কেউ না, ওই বদ লোকটা। এমনটা কেন হচ্ছে? নক্ষত্র বাড়িতে থাকলে সবকিছুই তার কেমন ভালো লাগে, ও বেরিয়ে গেলেই মন কেমন করে। নক্ষত্র কখন ফিরবে সেই আশায় ব্যাকুল হয়ে বসে থাকে। নক্ষত্র নয়নকে ওর বাবা মার কাছে রেখে সত্যি সত্যিই চলে এলো। সবাই অনেক সাধাসাধি করলেও সে থাকেনি। নয়নতারা মন খারাপ করে নক্ষত্রকে বিদায় দিয়েছে। ঝিনুক তাকে দেখে বলল, কি রে নয়ন, বরকে ছাড়া তুই দেখছি এক মুহূর্ত থাকতে পারছিস না। চেহারার কি অবস্থা হয়েছে দেখ, যেন অতি আপন কেউ এক্ষুনি ইন্নালিল্লাহ হয়েছে। মুখ ঠিক কর, কয়দিনই তো থাকবি এখানে, তারপর তো চলেই যাবি। নাকি আজই যাবি? নক্ষত্র এখনো হয়তো বাড়ি পৌঁছায়নি। ফোন করে মাঝপথ থেকে ফিরিয়ে আনবো? আপু তুমি বড্ড বাজে বকো, আমি এখানে থাকার জন্য এসেছি, অত তাড়াতাড়ি যাচ্ছি না। কম করে হলেও 15 দিন তো থাকবই। যাক, তবুও তো তোর সুবুদ্ধি হয়েছে, শুনে ভালো লাগলো। তুই সারা জীবনের জন্য চলে আসিসনি। গতবার কিন্তু অন্য সুরই গাইছিলি, এবার অন্য সুর। আর কয়দিন পর নতুন সুর ধরবি। আপু তোমাদের জামাই না থাকলে আমিও থাকব না। ঝিনুক হাসছে। নয়নের রাগ লাগছে। আপু ফালতু কথা কেন বলছে? সে কখনো ওরকম বলবে না। লোকটা নিজের বাড়িতে গিয়ে থাকুক, সে তার বাড়িতে থাকবে। তোদের দাম্পত্য জীবন কেমন চলছে রে? এখনো পাগলামি করিস? বেচারার কিন্তু ধৈর্য আছে বলতে হবে। তোর মতো একটা চিজ সামলানো 4টে খানি কথা না। বিয়ে করেছিল কেন? আমি জোর করে তোমার বেচারার ঘাড়ে চেপেছি নাকি? সে ইচ্ছে করে আমাকে ঘাড়ে চাপিয়েছে। এবার তাহলে মজাও তাকেই বুঝতে হবে। বাবা, ফটর ফটর কথাও বলতে শিখে গেছিস। তোর বর তোকে কথা শেখানোর ক্লাস দিয়েছে নাকি? মুখে কথার খই ফুটছে। আর কি কি শিখিয়েছে রে? নয়ন রাগ করে বলল, তোমার সাথে কথা বললেও দোষ। আমি আর কিছু বলবই না। ঝিনুক নয়নের চরিত্রের পরিবর্তনগুলো বেশ বুঝতে পারছে। হয়তো ওরা আর 5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সংসার করছে না, তবুও ওদের মাঝে অনেক কিছুই আগের থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। নয়ন নিজেও বুঝতে পারছে না ও একটু একটু করে সংসারে জড়িয়ে যাচ্ছে। 3 নাম্বার দিন পর্যন্ত নয়নের ভালোই কাটল। 4 নাম্বার দিনটাও কোনোভাবে কেটে গেল। 5 নাম্বার দিন আর কাটতে চায় না। এখন যেন নিজের বাড়িতেই তার কোন কাজ নেই, বরং এটাই এখন অন্যের বাড়ি মনে হচ্ছে। কেউ তাকে কিছু করতে দিচ্ছে না। নক্ষত্রও এখানে নেই, সেও নয়নকে 100 ফুট ফরমাশ দিচ্ছে না। তারা আমার এটা পাচ্ছি না। তারা ওটা কোথায় রেখেছ? তারা এই জিনিসটা এখানে রেখেছিলাম। কোথায় গেল দেখতো? নয়নকে এক একজনে এক এক নামে ডাকে। বাড়ির সবাই নয়ন ডাকে, বাবা তারা মা ডাকে। নক্ষত্রই শুধু তাকে এত সুন্দর করে তারা ডাকে। নক্ষত্রর মুখে তারা ডাক মিস করছে সে। দূর, কি যে হলো আমার। সারাক্ষণ ওই লোকটাকে নিয়েই ভাবতে থাকি। আমার কি ভাবার অন্য কোন বিষয় নেই? মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। নয়নের মা তাকে ডেকে বলল, জামাইকে আজ আসতে বল। সেই যে গেল, অনেক দিনই তো হয়ে গেছে, ওকেও এসে কয়টা দিন থাকতে বল। আচ্ছা। মার বলতে দেরি হয়েছে। নয়নের ঘরে এসে নক্ষত্রকে কল করতে দেরি হয়নি। রিং হচ্ছে, রিসিভ করছে না কেন? দূর, রাগ লাগছে। কি খবর তারা? বাবার বাড়িতে সময় কেমন কাটছে? নিশ্চয় অনেক ভালো।
তাই তো আমার কথাও ভুলে বসেছিলে এতদিন। নক্ষত্রর গলা শুনে নয়নের বুকের ভেতর মুচড় দিচ্ছে। আজ কতদিন পর মানুষটার গলা শুনল। তার ভাবনায় সারাদিন যে মানুষটা থাকে, যাকে নিয়ে ভেবে ওর দিন কাটে, সে বলছে আমাকে ভুলে বসেছিলে। মানে হয় কিছু? মা আপনাকে আসতে বলছিল। মা বলছিল বলেই বললে? তুমি চাও না আমি আসি? তৎক্ষণাৎ নয়ন কোন উত্তর দিতে পারল না। নক্ষত্র হাসল। বলল, মজা করছিলাম। শাশুড়ি মাকে বলে দিও, আজ আমি আসতে পারবো না। কালও পারবো কিনা সন্দেহ। পরশু চেষ্টা করতে পারি। সময় পেলে আসব। নয়নের বলতে ইচ্ছে করছিল, এত কিসের ব্যস্ততা আপনার? একটা দিনের জন্য আসতে পারবেন না? কি অত কাজ করেন? হ্যাঁ, শুনি তো একটু। কিন্তু মুখে বলল, অহ, আচ্ছা ঠিক আছে। আমি মাকে বলে দেব। কল কেটে দিল নয়ন। মনটাই খারাপ হয়ে গেল। কই এতদিন পর ফোন পেয়ে জিজ্ঞেস করবে, বেরানো শেষ? আমি তোমাকে নিতে আসব? তা না। বলে কিনা আমার সময় নেই। কোন রাজকার্য নিয়ে ব্যস্ত আছে কে জানে। আরও 2টা দিন কেটে গেল। নয়নতারার আর কিছুই ভালো লাগছে না। অকারণে রাগ হচ্ছে। সবকিছু অসহ্য লাগছে। কারো কথাই শুনতে পারছে না। মেজাজ এত খিটখিটে হয়ে আছে যে, নক্ষত্রকে নিয়ে আকিবের সাথে ঝগড়া হয়ে গেল। ঝগড়া তেমন না, তবে কথা কাটাকাটি হয়েছে। নক্ষত্রকে নিয়ে কেউ কিছু বললে কেনই যে তার সহ্য হয় না। ঝিনুক ঝগড়ার কথা শুনে নয়নের কাছে আসে। আপু আকিব ভাইয়াকে নিয়ে তুমি একটা কথাও বলবে না আমার সাথে? ওকে নিয়ে আমি কোন কথা শুনতে চাই না। আরে ঝগড়াটা কি নিয়ে হলো? সেটা তো বলবি নাকি? আকিব ভাইয়ার মাথা খারাপ হয়ে গেছে। এটা কি তুমি জানো? ও বলছে আপুকে নাকি উনিই ভাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে জানো? আমাকে বিয়ে করতে। উনার নজর নাকি তোমাদের বিয়ের সময় থেকেই আমার উপর ছিল। এমন বাজে কথা সহ্য হয় বলো তো? আকিবের কি? মুখে যা আসে বলে দিলেই হলো। তুই ওর কথায় কান দিস না তো। দেইনি তো। তাই তো ঝগড়াটা হলো। ভালো করেছিস। নিজের বরের জন্য ঝগড়া করবি না তো অন্য বেডার জন্য করবি নাকি? ঝিনুক মনে মনে চিন্তায় পড়ে গেল। নয়ন এখনো জানে না, নক্ষত্র ইলা ওরা দুজন দুজনকে ভালোবাসত। ওদের বিয়ে পরিবার ঠিক করলেও আগে থেকেই ওদের মাঝে সম্পর্ক ছিল। নয়ন যখন জানবে নক্ষত্র তার বড় বোনকে ভালোবাসত, তখন ব্যাপারটা কিভাবে নিবে ও? বড় বোনের প্রেমিককে নিজের স্বামী হিসেবে দেখা যে কোনো মেয়েরই খারাপ লাগবে। নয়ন হয়তো এও বুঝতে পারবে, নক্ষত্র শুধু তার খেয়াল রাখে, তাকে ভালোবাসে না। নক্ষত্র ওর জন্য যা যা করে সবই দায়িত্ব কর্তব্য থেকে, ভালোবাসা থেকে নয়। চলবে।